আজকে আমরা শুরু করবো হচ্ছে আমাদের যে ক্যারেক্টারিস্টিক আছে ভিজিটির। তো দেখা যাবে যে এই ইভার্সিবল মডেলের যে সমস্ত কনসেপ্ট আমরা দেখলাম গত ক্লাসে, ইভার্সিবল মডেলের যতগুলো কনসেপ্ট দেখলাম মোটামুটি এই কনসেপ্টের উপর বেসিস করেই দেখা যাবে যে আমাদের পরবর্তী যে কী বলে যে আমাদের আসবে ক্যারেক্টারিস্টিক্স অফ ভিজিটি, ওটা আমাদের পুরো কভার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং আরেকটা কনসেপ্ট আমাদের নিতে হবে, এবং সেই কনসেপ্টটার নাম হচ্ছে বেজ উইডথ মডুলেশন। তো তোমরা মানে নাম শুনছো, আর্লি ইফেক্ট অফ ট্রানজিস্টর, মেবি শুনে থাকবা হয়তো, আর্লি ইফেক্ট ট্রানজিস্টরের অথবা বেজ উইডথ মডুলেশন। এটা পড়লে মোটামুটি দেখা যাবে কমন বেজের যে কনফিগারেশন সেটা ভালো করে ক্লিয়ার করে ফেলতে পারবে। বুঝতে পেরে গেছো? অ্যাটলিস্ট কিন্তু আলটিমেট কিন্তু মনেই লেখা লাগবে যে না বিজিটি ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কীরকম, তাই না? আলটিমেটলি কিন্তু তোমার সেই বলতে গেলে এক প্রকারের মুখস্থই করা লাগবে, কিন্তু আলটিমেটলি যদিও বা মুখস্থ করা লাগবে, তারপরও অন্তত যেন একটু বোঝা যায় যে না আসলে এরকম কেন হচ্ছে, দাগগুলো এরকম কেন, এর মিনিং কি, ভিসিবি বাড়লে কেন আই আরও বাড়তেছে, এগুলো জানতে পারো, মোটামুটি ফিল পাবা। তাহলে শুরু করতেছি আমরা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, এবং আমরা কনফিগারেশন শিখছিলাম কয়টা, তিনটা না? ক্যারেক্টারিস্টিক্স অফ বিজেটি। তাহলে আমরা বিজেটি ক্যারেক্টারিস্টিক্স দেখতেছি, আমরা কনফিগারেশন দেখছিলাম তিনটা কনফিগারেশন, তাই না? একটা হচ্ছে কমন বেজ, কমন এমিটার, কমন কালেক্টর। তাহলে আমরা এই কনফিগারেশনগুলো নিয়ে ডিল করে ফেলবো। তো প্রথম যে কনফিগারেশনের ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করব সেটা হচ্ছে কমন বেজ কনফিগারেশনের ক্যারেক্টারিস্টিক্স। কমন বেজ কনফিগারেশন ক্যারেক্টারিস্টিক্স। তার মানে এখানে ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, দু ধরনের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, তাই না? একটা হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আর একটা কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? জি। তাহলে আমরা সেই যেহেতু কমন বেজ নিয়ে পড়তেছি, প্রথমে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো, তারপরে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ট্রানজিস্টরের কমন বেজ কনফিগারেশন টাকায় ফেলি ট্রানজিস্টরের। এটা হচ্ছে কি আমাদের সেই এন পি আর কি এন ভেক্টর, এবং এটাকে আমরা কি বলি ইমিটার, মাঝখানেরটাকে আমরা বেজ, একদম এই পাশেরটাকে আমরা কি বলি কালেক্টর। তাহলে আমরা জানি যে ট্রানজিস্টরকে যদি আমরা অ্যাক্টিভ মোডে অপারেট করতে চাই তাহলে কি প্রসেস, বেজ মিটারে ফরওয়ার্ড দাও, বেজ কালেক্টরে কি দাও রিভার্স দাও। তাহলে বেজ মিটারে আমরা সেটাই ফলো করি, বেজ মিটারে আমরা দেবো কি ফরওয়ার্ড, তাই না? তাহলে ফরওয়ার্ড বির সাথে পজিটিভ আর এনের সাথে কি নেগেটিভ, আর বেজ কালেক্টরে দিব কি আমরা আমাদের রিভার্স দেবো। তাহলে এনের পির সাথে কি লাগাবো ব্যাটারি নেগেটিভ লাগাবো, আর এনের সাথে লাগাবো ব্যাটারি পজিটিভ। তাহলে এই ব্যাটারির নাম হচ্ছে কি ভি সিবি, এবং এই ব্যাটারির নাম হচ্ছে কি ভি বিই। তাহলে মোটামুটি এই দুটো কনফিগারেশন আমরা কমন বেস কনফিগারেশন। দেখো বেসটা কোথায় আছে, ইনপুট সাইডেও আছে, আবার কি আউটপুট সাইডেও আছে। তাহলে আমরা সিলেক্ট করে নেই যে এই কনফিগারেশনে কে আউটপুট আর কে ইনপুট। আচ্ছা বেসটা আগে বলো, বেস যে টার্মিনালটা আছে এটা কি ইনপুট নাকি আউটপুট? ইনপুটেও আছে আউটপুটে, সুতরাং বেসটা কোনো অংশই না, আউটপুটেও না ইনপুটেও না, সেটাকে আমরা বলবো কি কমন। বেস আছে হচ্ছে কমন, তাই কি না? বাকি থাকলো কি বলো ইমিটার আর থাকবে কি কালেক্টর। তাহলে ইমিটার যেহেতু এই সাইডে, এবং এই সাইডটাকে আমরা কি বলবো ইনপুট সাইড না? তাহলে ইমিটার হচ্ছে কি আমার সেই ইনপুট, এবং কালেক্টর হচ্ছে কি আমাদের সেই আউটপুট। বুঝতে পারছো? তাহলে ইমিটার হচ্ছে ইনপুট এবং কালেক্টর হচ্ছে আউটপুট, তাই না? তাহলে আমরা ইমিটার হচ্ছে ইনপুট কারেন্ট এবং কালেক্টর হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে আমরা যখন ইমিটার দিয়ে বের হয়ে যাচ্ছে না, হ্যাঁ বের হচ্ছে, সেটা সে অনুযায়ী না, ব্যাপারটা হচ্ছে যে আমরা সিগন্যাল কোথায় অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? ট্রানজিস্টরের মেইনলি সিগন্যাল, এখন তো ডিসি পড়া হচ্ছে, তোমরা যখন এসি অ্যানালাইসিস করো তখন দেখবে যে বেজ ইমিটারের কাছে কী দেওয়া হয়, সিগন্যালটা অ্যাপ্লাই করা হয়। তাহলে বেজ যেহেতু কমন, তাহলে ওর কথা বাদ, তাহলে ইমিটারে আমরা কী দেবো সিগন্যাল প্রদান করবো, তাহলে এটা ইনপুট, আর আউটপুট নেওয়া হয় কার কাছ থেকে, মেইনলি কালেক্টর থেকে। বুঝতে পারছো? একইভাবে তাহলে প্রথমে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স দেখবো, ক্যারেক্টারিস্টিক্স এখানে দুই ধরনের হতে পারে, একটা কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হতে পারে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে আমরা দেখবো হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমাদের দেখার জন্য আগে সিলেক্ট রাখতে হবে কি ইনপুটের সব কিছু নিয়ে কাজ করতে হবে না, ইনপুট ক্যারেক্টার ইনপুটের সব কিছু নিয়ে কাজ করতে হবে। তাহলে এই বরাবর রাখলাম আমরা সেই ইনপুট কারেন্ট, এবং এই বরাবর রাখতে হবে কি ইনপুট ভোল্টেজ।
তার মানে ইনপুট ভোল্টেজের সাথে সাথে ইনপুট কারেন্টের কি পরিবর্তন হবে, যে ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে দেখাবো ওই ক্যারেক্টারিস্টিক্সকে বলা হবে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, তাই কি না? তাহলে এই বরাবর বসবে কি ইনপুট ভোল্টেজ, আর এই বরাবর কি বসবে ইনপুট কারেন্ট। আচ্ছা, ইনপুট কারেন্টটাকে আমরা কি বলতেছি, ইনপুট কারেন্টটাকে আমরা কি বলছি, ইমিটার কারেন্ট না? তাহলে এখানে বসবে কি আইই, তাই কি না? আর এই বরাবর কে বসবে ইনপুট ভোল্টেজ। আচ্ছা, ইনপুট কারেন্ট যে তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেটা কার জন্য সৃষ্টি হচ্ছে, ইনপুট ভোল্টেজের কারণে। তাহলে ইনপুট ভোল্টেজ কোনটা ভাই, ভিভিই, এই সেই ভিভিই, তাই কি না? একইভাবে পরবর্তী পেজে আমরা কি দেখবো, আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখবো। আগে আঁকাই ফেলি যে কার কার মধ্যে আমরা কোন কোন আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখতে গেলে উপর এই ওয়াই অক্ষ বরাবর কি থাকবে আউটপুট কারেন্ট, এবং এক্স অক্ষ বরাবর কি থাকবে আউটপুট ভোল্টেজ। অর্থাৎ আউটপুট ভোল্টেজের সাথে সাথে আউটপুট কারেন্টের যে পরিবর্তন, আউটপুট ভোল্টেজ, তাই না? তাহলে আউটপুট ভোল্টেজটা এখানে কি বলে, ভি সিবি, ভি হচ্ছে সিবি। আর আউটপুট কারেন্ট, কালেক্টর কারেন্টটাকে আমরা কি বলতেছি, আউটপুট কারেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে সরি, এটাকে বলতে পারবো আই সি। তাহলে আউটপুট ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে আউটপুটের যে কারেন্টের যে পরিবর্তন সেটা দেখাবে কোন ক্যারেক্টারিস্টিক্সে, এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে দেখানো হবে। এবার আসি, আগে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক ড্র করে ফেলি, দেখো। আচ্ছা, ইনপুট ক্যারেক্টারিস্টিক চিন্তা করো তো, ইনপুট ক্যারেক্টারিস্টিক মানে কি, এটুকু বাদ আমরা শুধু চেক করবো কি ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট, তাই কি না? তাহলে দেখো তো, এটা কি ডায়োডের মতো না? আমরা কালকে বলতেছিলাম না যে এইখানে আমরা মনে মনে কি কল্পনা করতে পারি, একটাকে ডায়োড কল্পনা করতেই পারি, অস্বাভাবিক কিছু না, নাকি? তো এটা যদি বাদ দিয়ে দিই, ওইটা কনসিডারেশন আসবে না, কারণ আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক আঁকতেছি, তার মানে কি ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের মধ্যে রিলেশন আনবো, আউটপুটটা বাদ যাবে, ভালো কথা। তাহলে ইনপুট ভোল্টেজটা কি ভিভিই, এইবার আবার ভিভিই প্লট করবে। আর ইনপুট কারেন্টটা কি ইমিটার কারেন্ট। দেখো তো এইটা তার মানে কি পজিটিভ কারেন্ট ঢুকবে, এই পথ দিয়ে এভাবে কারেন্ট ফ্লো করবে না, এভাবে কারেন্ট ফ্লো করবে, তাই কি না? তাহলে ডায়োডটা তার মানে ব্যাপারটা কি, দেখো তো এইখানে যে কারেন্টটা হবে, এইখানে যে কারেন্ট আমরা পাচ্ছি আইই, এখান থেকে ফ্লো করে এখানে যে কারেন্ট আমরা পাচ্ছি, এই কারেন্টটা দেখো তো শুধু ডায়োড কারেন্টই বলতে পারবো না আমরা, ডায়োডের ভিতরে যে কারেন্ট আছে সেটাই কি ডায়োড কারেন্ট না? ইম্প্যাক্ট আমরা পরে নেবো, কালেক্টরে কি হবে কি হবে না হবে সেগুলো পরে। আগে এমনি চিন্তা করো, নর্মাল চিন্তা করো যে বেজ ইমিটারে আমরা ভোল্টেজ দিলাম, তাহলে বেজ ইমিটারকে একটা নর্মাল ডায়োডের মতো ফিড করতেছে, কারেন্ট ঢুকতেছে পি টাইপ দিয়ে এবং এন টাইপ দিয়ে কারেন্ট বেরিয়ে আসতেছে। তাহলে আমরা ইমিটার কারেন্টকে আমরা কি বলতে পারি বলো তো একটু, ইমিটার কারেন্টকে নর্মালি আমরা বলতে পারি আইইডি, মনে পড়ে? ইমিটার কারেন্টটা হবে এই ডায়োডের কারেন্ট, এই ডায়োডের কারেন্ট সিম্পলি ইফেক্ট পরে নেব, ইম্প্যাক্ট পরে নেব, বুঝতে পারে কিছু? আচ্ছা, এবং সেটা তাহলে কী হবে, এই সেই ডায়োড কারেন্টের ইকুয়েশনই হবে কি তার, ওই কারেন্টের মানের সমান। ডায়োড কারেন্টের ইকুয়েশন কী ব্যবহার করে, স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ই টু দি পাওয়ার ভোল্টেজ, তাই কি না? তাহলে ভিভিই বাই কত, ইটা ভিটি মাইনাস কত 1। তাহলে দেখো তো ইমিটার কারেন্ট আর এই যে বেজ ইমিটার ভোল্টেজ এদের মধ্যকার রিলেশন কেমন, এক্সপোনেনশিয়াল না? এইটা আর এটা কি এক্সপোনেনশিয়াল সম্পর্ক না? এটা বুঝতে পারছো না, বুঝে না? ভিভির মান যদি চেঞ্জ করি তাহলে কি এক্সপোনেনশিয়াল আকারে চেঞ্জ হবে, কি আই চেঞ্জ হবে না? কারণ ভিভি আই ইজ এ ফাংশন অফ ভিভি, তাহলে আই এর মান ভিভি এর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ও কিভাবে ডিপেন্ড করতেছে, এক্সপোনেনশিয়াল আকারে ডিপেন্ড করতেছে, বুঝতে পারছো না? জানি। তার মানে আমরা যদি ভিভি 0 থেকে বাড়ানো শুরু করি তাহলে আই বাড়বে, কিন্তু লিনিয়ারলি বাড়বে না, একদম লিনিয়ারলি বাড়বে না। সে কিভাবে বাড়বে, এক্সপোনেনশিয়ালি বাড়বে। যদি ই ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন রিলেটেড, তাহলে কোন ফাংশন আকারে বাড়বে, এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে তো বাড়বে নাকি? তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনে কি শুরুর দিকে বাড়তেই চায় না, কিন্তু কিছুক্ষণ পরে কি ধূপ করে কি হয়, অনেক বেড়ে যান। তো ব্যাপারটা হবে এরকম, প্রথম দিকে একদম কি বাড়তে চাইবেই না, দেখা যাবে প্রথম দিকে বাড়েই নেই, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে কি অনেক একদম ধুম করে কি হয়েছে, একদম বেড়ে গেছে না, প্রচণ্ড বেড়ে গেছে না? তো এটাই হচ্ছে তোমার সেই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এবং কথা হচ্ছে এই অবস্থা আমরা কখন পাচ্ছি, এই অবস্থা পাচ্ছি যখন ভিসিভিকে আমরা কনস্ট্যান্ট রাখছি। কি রাখছি আমরা, ভিসিভিকে কনস্ট্যান্ট রাখছি, তাই কিনা? ভিসিভিকে আমরা কি রাখলাম, কনস্ট্যান্ট রাখলাম। তো সেই অবস্থায় কিন্তু ভাই প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি আগের দিন আমরা দেখলাম যে আপনি এই শুধু এখানে আইডি ফ্লো করবে না, এখানে কে ফ্লো করবে না, শুধু আইডি ফ্লো করবে না, এই আউটপুট কারেন্টের একটা ইম্প্যাক্ট কোথায় আছে, ইনপুট কারেন্ট আছে না, আউটপুটের একটা ইম্প্যাক্ট কোথায় আছে, ইনপুটে আছে, কিন্তু ভাই সেই ইম্প্যাক্টটা তো আপনি দেখালেন না এখানে। এখন অনেকে উত্তর দেয় এরকম ভাবে যে আমি আউটপুটের ইম্প্যাক্ট আমি দেখাবো, ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের মধ্যকার সম্পর্ক, তো ইনপুট ভোল্টেজ এভাবে বাড়াচ্ছি, ইনপুট কারেন্ট এভাবে বাড়তেছে, কোনো সমস্যা নেই। আরে ভাই ইনপুট ভোল্টেজ নয়, তুমি ইন্ডিপেন্ডেন্টলি বাড়াতে পারতেছো,
কিন্তু আই যখন ক্যালকুলেট করবো তখন আই তো শুধু একা এর ভোল্টেজের কারণে প্রডিউস হবে না, আই তো এখানে যে কারেন্টটা ফ্লো করবে তার একটা ইম্প্যাক্ট আমরা কোথায় পেতে পারি, এখানেও পেতে পারি। তাহলে আমরা ওই ইম্প্যাক্টের পেছনে দায়ী কে, ভিসিবি। তাহলে অবশ্যই ভিসিবিকে কনসিডারেশন আনতে হবে, বুঝতে পারছেন? তো আপাতত ভিসিবি কনসিডারেশন আনলাম না, ভিসিবিকে আমরা কি ধরে দিলাম, কনস্ট্যান্ট ধরে আমরা আমাদের গ্রাফ আঁকালাম। কিন্তু পরবর্তী যখন এক্সপ্লেনেশন করবো আমরা আবার আঁকাবো এটা, তখন কি ভিসিবির কনসিডারেশন নিয়ে কাজ করতে হবে। আমার কথার উত্তর পাওয়া গেছে না কিছু পাইনি? বোঝা গেছে তো? শুরুতে আমরা কি আইয়ের ইম্প্যাক্ট আমরা বুঝতে পারছি না, এখানে এই পাশের ইম্প্যাক্ট আমরা নেব না, কারণ প্রশ্ন কি থাকছে ইনপুট কারেন্ট, তার মানে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের মধ্যে সম্পর্ক, আউটপুট কারেন্টের মধ্যকার আউটপুটের ইম্প্যাক্ট আমরা ইনপুটে নেবো। আরে ভাই সবই ঠিক আছে, ভিভি তুমি ইচ্ছা মতো বাড়াতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যখন ইনপুট কারেন্ট আই সেটা তো ডিপেন্ড করবে কার উপর, এইখানে যে কারেন্টটা ফ্লো করবে তার একটা ইম্প্যাক্ট আসবে এখানে অবশ্যই। তাহলে সেই ইম্প্যাক্টের পেছনে দায়ী কে, ভিসিবি। তাহলে ভিসিবির চেঞ্জের ইফেক্টের কারণে ভাই আই এর উপর একটা ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্ট আমরা একটু পরে দেখবো, এবং সেই ইম্প্যাক্টের নামই হচ্ছে বেজউইথ মডুলেশন বা আর্লি ইফেক্ট। বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ওভারভিউ দিলাম যে আই হচ্ছে কি ভিভি এর উপর সাথে প্রপোর্শনাল, একদম ডায়োডের যে ডায়োডে কিরকম ক্যারেক্টারিস্টিক ফলো করেন একদম ডায়োডের মতো করে ক্যারেক্টারিস্টিক দিয়ে দিলাম আমরা। তাহলে এবার আসবো কি আমাদের বলো আউটপুট ক্যারেক্টারিস্টিক, তাই কিনা? আচ্ছা, তো আউটপুট ক্যারেক্টারিস্টিকের ভিতরে আউটপুট কারেন্ট পেলাম কোনটাকে, কালেক্টর কারেন্ট, আর আউটপুট ভোল্টেজটাকে আমরা কি পেলাম, ভিসিবি, তাই কিনা? কি পেলাম, ভিসিবি। আচ্ছা এবার আমরা একটু বলো তো ভাই আইসি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আলফা আইই প্লাস কি, এই কারেন্টটার নাম আমরা দিচ্ছি এই যে আইসিবিও, এইটার পরিচয় আমরা দিচ্ছি, ঘাবড়াইও না, দিচ্ছি লিকেজ কারেন্ট। হ্যাঁ, আইসিবি এর পরিচয় আমরা দিচ্ছি, একদম ঘাবড়াইও না, আমি দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। এইটুকু আপাতত আমার ব্যাখ্যা না হলেও চলবে, আপাতত ব্যাখ্যার জন্য এইটুকু ব্যাখ্যা আমার না হলেও আমার চলবে। দেখো দিক কেন চলবে, কেন দেখো। আচ্ছা আমরা বারবার বলছিলাম এইখানে যে কালেক্টরে যে কারেন্টটা ফ্লো করবে আইসি, এটা কার উপর ডিপেন্ড করে, ইনপুটের উপর ডিপেন্ড করে, তাই কিনা? মনে পড়ে ইমিটারের উপর ডিপেন্ড করে না, ইমিটার থেকে যদি 100 ইলেকট্রন যায় এরা রাখবে মাত্র একটা, ও রাখবে কারণ 99টা, ওই 99টা ইলেকট্রন বেসিস করে এই হোল পাঠাবে। তাহলে আমি যদি এখানে 200 ইলেকট্রন দিই তাহলে এখানে 198 ইলেকট্রন যাবে, তাহলে এখানে 198টা হোল পাঠাবে। তার মানে আইসি কার উপর ডিপেন্ড করে ভাই, ইনপুটের উপর ডিপেন্ড করে, আই এর উপর ডিপেন্ড করে, আইসি ইকুয়াল টু আলফা আই, অথবা আইসি ডিপেন্ড করে কার উপর, আইবির উপর, আইসি ইকুয়াল টু বিটা আইবি। মনে পড়ে কথাগুলো? আইসি ডিপেন্ড করে কার উপর, আই এর উপর, তাহলে আইসি ইকুয়াল টু আলফা আই, আইসি ইকুয়াল টু বিটা আইবি, তাহলে আইবির উপর ডিপেন্ড করে। কিন্তু চিন্তা করো তো এই ভিসিবির উপর কিন্তু আইসি নির্ভর করে না, বুঝতে পারা গেছে? তার মানে আউটপুট ভোল্টেজের উপর আউটপুট কারেন্টের কোনো কি নাই, হাত নাই। আউটপুট কারেন্টের হাত হচ্ছে ভাই কার উপর, ইনপুট কারেন্টের উপর। ইনপুট থেকে যত বেশি ইলেকট্রন যাব ও জাস্ট কি করবে, ওগুলো পাঠাবে, ও জাস্ট এগুলো পাঠাবে, বুঝতে পারা গেছে? ব্যাপারগুলো হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের মনে করো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, এটি হচ্ছে আমাদের স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। তো মনে করো এটা হচ্ছে আমাদের সরকার, তো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটির ওপর এই সরকারের কোনো কি নাই, হাত নাই, বুঝতে পারা গেছে? ওর কন্ট্রোল হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের উপর, এটা মনে করো ডিপার্টমেন্ট, এটা সরকার। তা আমাদের ডিপার্টমেন্ট থেকে যা ডিমান্ড করবে ওই সরকার সে কিছু তাই দিবে, কিন্তু সরকার আমাকে জোর করে কি করতে পারবে না, চাপাইতে পারবে না। তার মানে আইসি পুরোপুরি কারণ এর উপর ডিপেন্ড করবে না। আমরা এবং এই কোশ্চেন থেকে বুঝতে পারি আমরা আইসি কোডটা আমরা কি জানি, আলফা আই, তাহলে আইসি ডিপেন্ড করছে কার উপর ভাই, আই এর উপর, এবং আই ডিপেন্ড করবে কার উপর, এই ভিভি এর উপর। কথা বোঝা গেছে না জানি? তার মানে ভাই আমরা এটুকু বলতে পারি যে ভিসিবি বাড়াও আর কমাও তাতে ভাই আইসির উপর কি করবে না, কোনো ইম্প্যাক্ট পড়বে না। তার মানে আইসিটাকে আমরা একদম বলতে পারি এরকম কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট বলতে পারি। তুমি ভিসিবি যতই বাড়াও না কেন ভাই আইসির যে লেভেল ওই লেভেল থেকে আইসি তুমি কি করতে পারো না, তাকে নামাইতে পারবে না, সহজ হিসাব। আমার কথা কি বোঝা গেছে না জানি? এবং আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই যে আই এটা ডিপেন্ড করছে কার উপর, ফাংশন অফ ভিবি। তো ভিবিই এর একটা ফাংশন হচ্ছে আই, আমরা যদি ভিবি বেশি দিই তাহলে কি পাবো, আই বেশি হবে, তাই না? আর এইটা হচ্ছে লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো মনে করছি টেম্পারেচার ফিক্সড এবং আমরা ভিবিটাকে মনে করলাম ফিক্সড, তাহলে ভাই ভিসিবিকে তুমি যতই বাড়াও না কেন আইসি কি বাড়বে না, বাড়বে না, কারণ আইসি ডিপেন্ড আপন আইই, আইসি নট ডিপেন্ড অন ভিসিবি। বুঝতে পারা গেছে? এবং আমরা এটা এরকম বলতে পারি আইসি ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম কি, ভিসিবি, এবং আমরা বলে দিতে পারি আইসি ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম কি বলতেছি, ভিসিবি। বাস
বুঝতে পারেন? তাহলে ভাই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করলাম, এই যে আমরা একটা আর্থক্যাশ ড্র হয়ে গেল, কিন্তু আসলে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আমরা ওই যে বললাম না যে ভিসিবি কে কনস্ট্যান্ট রাখতে, তো ভিসিবি যদি চেঞ্জ করা হয় এই কারেন্টের একটা ইম্প্যাক্ট আর কোথায় আছে, আই ইনপুট আমরা পাবো না, এই কারেন্টের একটা ইম্প্যাক্ট আমরা অবশ্যই এইখানে আমরা পাবো। তো সেই ইম্প্যাক্ট আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমরা যদি ভিসিবি কে যদি পরিবর্তন করতে থাকি তখন দেখা যাবে যে এইখানে এই কারেন্টের কি ইম্প্যাক্ট আসে, বুঝতে পারছেন? তো সেটা দেখার জন্য আমাদের একটা নতুন একটা টপিক বুঝতে হবে, যার নাম হচ্ছে কি বেজ উইডথ মডুলেশন বা আর্লি ইফেক্ট ইন বিজিটি। বুঝতে পারা গেছে? আর্লি ইফেক্ট ইন বিজিটি খুবই ছোট এবং খুবই সুন্দর, বুঝতে পারবা। দেখো আর্লি ইফেক্ট ইন বিজিটি, ঠিক আছে? আর্লি ইফেক্ট বিজিটি, অথবা এটাকে অনেকে এরকম নাম, অনেক বইতে এরকমও বলে বেজ উইথ মডুলেশন, এটাকে অনেকে বেজ উইথ মডুলেশনও বলে থাকে, বুঝতে পারা গেছে? তো বেজ উইথ যে মডুলেশন বা আর্লি ইফেক্ট ইন বিজেটি বা বেজ উইথ যে মডুলেশন সেটা আমরা দেখি। তো প্রথম কথা হচ্ছে ভাই, অনেকে ব্যাখ্যা দেওয়া ট্রাই করে তাড়াহুড়ো ঘটনাগুলো করছে। আচ্ছা, আর্লি মানে কি? তাড়াতাড়ি, তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি, বা আমরা একটু আরো মানে বোঝার স্বার্থে বলি কি তাড়াহুড়ো করা। তো ব্যাপারগুলো এরকম না যে তাড়াহুড়ো করে যে ইফেক্ট তার নামে কি ইফেক্ট, আর্লি ইফেক্ট। অনেক দেখবা যে যারা আছে বুদ্ধিজীবী মহল, তারা দেখবা যে এরকম ব্যাখ্যা দেয় যে তারা তাড়াতাড়ি করতেছে, তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটবে, এই জন্য এই ইফেক্টের নাম কি তাড়াতাড়ি ইফেক্ট। আসলে না, ব্যাপারটা হচ্ছে আর্লি একটা সায়েন্টিস্ট ছিলেন, হাস্যকর হচ্ছে ব্যাখ্যাগুলো। আর্লি হচ্ছে একটা সায়েন্টিস্ট ছিলেন, তো তার ব্যাখ্যা অনুযায়ী ওর নাম কি সায়েন্টিস্ট, তাই না? ওই যে পয়জন, পয়জন মানে কি বিষ, আমার রেশিওটা কি বিষের মতো, পয়জন রেশিও বলে না, পয়জন রেশিও বলে। তো পয়জন রেশিও তো বিষ, পয়জনের তো আর এক বিষ রেশিও, ব্যাপারগুলো এরকম। তাহলে আর্লি সায়েন্টিস্ট, তার নাম অনুযায়ী তিনি যে সায়েন্টিস্টটা, তিনি এই আর্লি ইফেক্টটা দিয়েছেন বা ইফেক্টটা বেজ উইথ মডুলেশন বর্ণনা করছেন, এই জন্য ওই অনুযায়ী ওই অনুযায়ী ওনাকে নাম দিছে কি আর্লি ইফেক্ট। তো আর্লি ইফেক্ট বোঝার জন্য আমরা একইভাবে সেই কমন বেস কনফিগারেশনটা চুজ করি। খুবই সিম্পল, ঠান্ডা মাথায় দেখবা 10 মিনিট হয়ে যাবে। এটা কি এন, এটা কি পি, ঠিক না? এটা কি এন না? আচ্ছা ভাই বলো, বেজ ইমিটার আমরা কোন ব্যাস দেবো? ফরওয়ার্ড। আর বেস কালেক্টর আমরা কোন ব্যাস দেবো? রিভার্স। ব্যাস সামনে আগাও। তাহলে এটা কি ইমিটার, এটা কি বেজ, আর এটা কি কালেক্টর। তাহলে বেজ ইমিটার আমরা কোন ব্যাস দেবো? ফরওয়ার্ড। ফরওয়ার্ড। বেজ ইমিটার ফরওয়ার্ড মানে কি? এর সাথে নেগেটিভ, এর সাথে কি পজিটিভ, ব্যাস। আচ্ছা, পির সাথে আমরা কি দেবো? নেগেটিভ, আর এর সাথে আমরা কি দেবো? পজিটিভ। আচ্ছা, তাহলে এখানে কয়টা জাংশন আছে ট্রানজিস্টর? দুটো জাংশন। একটাকে আমরা কি বলি জে বি ই, বেজ ইমিটার জাংশন। এটাকে আমরা কি বলি জে বি সি, বেস কালেক্টর জাংশন, নাকি না? আচ্ছা, এই জাংশনে এখানে আমরা কি জানি, মনে মনে না, এমনিতেই কি তৈরি, ডিপ্লেশন লেয়ার তৈরি হয় না? ডিপ্লেশন লেয়ার তৈরি কিনা? তো এটা কোন ব্যাস দেওয়া হয়েছে ব্যাটারি দ্বারা? এটা ফরওয়ার্ড ব্যাস দেওয়া আছে না? তো ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কি বাড়বে নাকি ধীরে 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 কন্ট্রাক্ট হবে, সংকুচিত হয়ে যাবে ধীরে 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 কি সংকুচিত? কিন্তু এই জাংশন কোন ব্যাস প্রাপ্ত হয়েছে বলতো? রিভার্স। তাহলে এই ডিপ্লেশন লেয়ারের পরিমাণ ধীরে ধীরে কি বাড়বে না? যাই হোক, তাহলে ওই একটা ডিপ্রেশন লেয়ারের পরিমাণ আমরা এইদিকে দেখাই, এরকম দেখাই যে পি এর ভেতর কি চলে আসবে? নেগেটিভ চলে আসবে না পি এর ভেতর? পি টাইপের ভেতর কোন চার্জ চলে আসবে? নেগেটিভ চলে আসবে। আচ্ছা, আর এন টাইপের ভেতর কি চলে আসবে? পজিটিভ চার্জ না? এখানে বেশি পেনিট্রেট হবে না? এরকম, তাই না? এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এগুলো এদিকে বেশি দেখালেন কেন? কথা হিসেবে যেদিকে পাওয়ার কম, আমরা মনে হয় বলছিলাম এরকম যে মনে করো যে তুমি একটা লোকরে একটা চর দেওয়ার ক্ষমতা রাখো, তাহলে তুমি তারা কি দুটো চর দিবা না? দিবা। কিন্তু মনে করো যে লোকরে তুমি একটা চর দিতে পারো না, সাহস নেই, ভুল বসে একটা চরে দেওয়ার ক্ষমতা তুমি রাখবা, তাহলে এই দিকে এর পাওয়ার বেশি, মানে এদিকে ডোপিং বেশি। কার তুলনায়? এর তুলনায় সব থেকে কম ডোপিং করে কোথায়? কারেক্ট। সব থেকে বেশি কোথায়? বেজে। তাহলে ডোপিং বেশি, এখানে পেনিট্রেশনে বেশি কম হবে, উল্টা। আর এতে কি পাওয়ার কম, মানে ডোপিং কম, তার মানে কি পেনিট্রেশন বেশি হবে। বুঝতে পারা গেছে না? জানি। ওকে, তাহলে জন্য ডিপ্রেশন এরকম দেখানো হচ্ছে, সোজা হিসাব, ভালো করে বোঝো। এই প্রান্ত প্লাস দিলাম, এই প্রান্ত মাইনাস দিলাম, সুতরাং এই প্রান্তে কারেন্ট ফ্লো করবে এবং এই কারেন্টের নাম আমরা কি দিচ্ছি ভাই? আইই, তাই কিনা? তাহলে এই যে আইটা দিলাম, এই আইটা ডিপেন্ড করছে কার উপর? আলফা আই ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আইইডি না, ডাইরেক্ট কারেন্ট।
এর মতো করে ফ্লো করছে কারেন্ট P2n 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 P2n। তাহলে ID ইকুয়াল টু আমরা কি বলতে পারি রিভার্স স্যাচুরেশন কারেন্ট 1 মাইনাস না তাই না e টু দি পাওয়ার কি হবে VBE আপন কি এটা VT মাইনাস কত হবে 1। তো এটা হচ্ছে তোমার সে কি VBE তাই না? ওকে, খুব ভালো কথা। এখন দেখে মনে হচ্ছে কি ভাই এই যে মিটার কারেন্ট সেটা অনলি ডিপেন্ড করছে কার উপর? VBE এর উপর। এই যে VBE এর উপর দেখতে পাচ্ছি না I এর মান একমাত্র কি VBE এর মানটা চেঞ্জ করলে কার মান চেঞ্জ হবে? I এর মান চেঞ্জ। যদিও বা VT এর মানটা চেঞ্জ করলেও I এর মান চেঞ্জ হবে, কিন্তু আছে VT টেম্পারেচারকে আমরা কি ধরতেছি? কনস্ট্যান্ট ধরতেছি। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওই টেম্পারেচারের কারণে যে ভোল্টেজ প্রডিউস হবে সেটাও আমরা কি বলতে পারি? কনস্ট্যান্ট। মানতে কষ্ট হয় নাকি? তাহলে অনলি ভ্যারিয়েবল কি আছে? VBE। VBE কে চেঞ্জ করে দেখা যাবে কি চেঞ্জ হয়ে গেছে? I এর কি হয়ে গেছে? চেঞ্জ। বেশ ভালো কথা। এখন কি মনে হচ্ছে ভাই এই মিটার কারেন্টের উপর মনে হয় আউটপুট কারেন্টের কোনো ইম্প্যাক্ট নাই ভাই, ইকুয়েশন অনুযায়ী না, আসলেই না ইকুয়েশন অনুযায়ী, কিন্তু আমরা তো জানি যে এর একটা ইম্প্যাক্ট ভাই কোথায় পাবো আমরা? ইনপুটে আমরা পাবো। এখন তোমার কাছে আরো মনে হতে পারে, কি মনে হতে পারে যে ভাই আপনি যেহেতু একে কোন ব্যাস দিচ্ছেন ফরওয়ার্ড ব্যাস দিচ্ছেন আর একে কোন ব্যাস দিচ্ছেন রিভার্স ব্যাস দিচ্ছেন তাই না? এখন মনে হতে পারে এরকম ভাই আপনি এই লাইটকে অন রাখছেন, ঠিক আছে, তাহলে এই কারেন্টের উপর এই কারেন্টের একটা আউটপুটের এই কারেন্টের উপর কি আছে? একটা ইম্প্যাক্ট আছে মানলাম, কিন্তু ভাই আপনি যে এইটাকে কোন ব্যাস করে রাখছেন? রিভার্স ব্যাস করে রাখছেন, তাহলে এর ইম্প্যাক্টের উপর আসার কথা না, কিন্তু আপনি বারবার বলতেছেন যে এই দিকের একটা ইম্প্যাক্ট আমরা এখানে পাবো। কথা হচ্ছে যে ইভার স্মল মডেল অনুযায়ী ইভার স্মল মডেল পর্যন্ত যেহেতু এটা রিভার্স ব্যাস, তাহলে এখানের উপর ইম্প্যাক্ট এর উপর পাবো না, এর ইম্প্যাক্ট এর উপর পাবো, কিন্তু এর ইম্প্যাক্ট এর উপর আমরা পাবো না। কথা হচ্ছে তারপরও দেখা যাবে যে আউটপুটের একটা পোর্শন আউটপুট ভোল্টেজের ভিসিবি চেঞ্জের কারণে ভাই আইরও কি হবে? চেঞ্জ হবে। দেখি কিভাবে চেঞ্জ হয়, এবং সেই ইফেক্টটাই কি ইফেক্ট? আর্লি ইফেক্ট। দেখা যাক পারি কিনা। আচ্ছা আচ্ছা, তুমি এটা ভিসিবি না, এটার নাম কি? VCB তাই কিনা, প্লাস মাইনাস। আচ্ছা ভিসিবির মান মনে করো এই অবস্থায় এই পরিমাণ কি হয়েছে? এই পরিমাণ ডিপ্লেশন লেয়ার আছে। ভিসিবি মনে করো আরো বাড়ায় দিয়েছে ভিসিবির মান, কিছু বাড়ায়, তুমি যদি ভিসিবির মান বাড়ায় দাও, আচ্ছা ডিপ্লেশন লেয়ার কেটুক থাকবে? ডিপ্লেশন লেয়ার কি হয়ে যাবে? আরো বেড়ে যাবে না? রিভার্স ব্যাস বাড়লে ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কি আরো বাড়ে। ঠিক আছে, তাহলে ডিপ্লেশন লেয়ার ভাই আপনি এইটুক করে দেন, ডিপ্লেশন লেয়ার এইটুক করে দিলেন, ডিপ্লেশন লেয়ার এইটুক করে দিলেন। আচ্ছা ভোল্টেজ আরো বাড়ালাম, ডিপ্লেশন লেয়ারের পরিমাণে কি বাড়বে? আরো বাড়বে না? আচ্ছা আগে বেজের উইডথ কতটুকু ছিল? একদম শুরুতে এত খানিকটা, বেজের উইডথ কতটুকু ছিল আগে? এইটুক না? আচ্ছা এরকম ভাবে বাড়তেছে, বেড়ে বেজের উইডথ কতটুকু হলো? এতটুকু যায় কতটুকু? এইটুকু না? ইফেক্টিভ বেজ উইডথ তাই না? আগে ছিল এতখানি বেজ উইডথ, এখন এই ভোল্টেজ বাড়ালাম, ভিসিবি বাড়ালাম, তাহলে এই বেজ উইডথটা কি হলো ভাই? কমে গেল না? ভালো করে বুঝি, বেজ উইডথটা কি হলো? কমে গেল না? আচ্ছা বেজ উইডথ কমলে কি ঘটবে? আচ্ছা আগে এই যে পি টাইপের যে ক্যারিয়ারগুলো ছিল সেটা কতটুকু জায়গা জুড়ে জুড়ে একদম এইটুক থেকে একদম এইটুকু পুরো জায়গাটুকু জুড়ে থাকতো না? একদম এখান থেকে এইটুকু পুরো জায়গা জুড়ে থাকতো, কিন্তু ভোল্টেজ বাড়াই দিলাম, তাহলে ডিপ্লেশন লেয়ার কি বেড়ে যাবে না? তাহলে আগে যদি পুরোটা এতখানি জায়গা জুড়ে থাকতো তাহলে এখন কতটুকু জায়গা জুড়ে থাকবে? এইটুকু জায়গা জুড়ে থাকবে না? এইটুকু জায়গা জুড়ে কি থাকবে? সেই পি টাইপের ক্যারিয়ারগুলো থাকবে। আচ্ছা আমি ভোল্টেজ আরো বাড়ালাম, তাহলে কি যায় পি টাইপের থাকার পি টাইপের যে ক্যারিয়ারগুলো আছে সেগুলো থাকার পরিমাণ ধীরে ধীরে কি হবে? কমে যাচ্ছে না? তাহলে একটা জিনিস চিন্তা করো তো, 100টা লোক মনে করো এক ঘরের ভিতর আছে, মনে করো এইটুক জায়গার ভিতর মনে করো যে তুমি কিভাবে ধরেন, হ্যাঁ এইটুক জায়গার ভিতর মনে করো যে কিছু সরিষা দানা তুমি সিরে রাখছো, আচ্ছা সেগুলো মনে করো চাপ দিয়ে তুমি জায়গায় কাছে আনা ট্রাই করো, তাদের ঘনত্ব কি বেড়ে যাবে? বেড়ে যাবে না? বাড়বে কিনা? কনসেন্ট্রেশন কি হবে? আমরা এখানে 4-5 জন লোক বসে আছি, তো এখানে মনে করো এই জায়গাটাতে আরো ছোট করে দেওয়া হয়, আরো ছোট করতে থাকে এই জায়গাটা, তাহলে ওই জায়গায় ঘনত্ব কি পরিমাণ কি বাড়বে না? তাহলে এই জায়গায় কনসেন্ট্রেশনের পরিমাণ কি বেড়ে যাবে না? কনসেন্ট্রেশনের পরিমাণ এখানে কি বেড়ে যাবে না? কথা বুঝি, কনসেন্ট্রেশনের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। আচ্ছা এই জায়গায় কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হবে? ইমিটারের না, ইমিটারের কিন্তু কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ ইমিটারের কোনো ইম্প্যাক্ট নেই। ইমিটার আগেও যেরকম ক্যারি এতটুকু পুরোটুকু জায়গা জুড়ে কি করতে পারতেছিল? ক্যারিগুলো রাখতে পারতেছিল ইমিটারের ক্যারিয়ার, এখনও কি ইমিটারের ওই পরিমাণ ক্যারি রাখতে পারতেছিল, কিন্তু এই পাশে কনসেন্ট্রেশনের পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে এই পাশের কনসেন্ট্রেশন আর এই পাশের কনসেন্ট্রেশন একদম শুরুতে যখন ভিসিবির মানটা খুবই কম ছিল, কনসেন্ট্রেশনের ডিফারেন্স, কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট সেটা কি ভাই বাড়বে না কমবে? বাড়বে না? সাগর আলামিন
ঠান্ডা মাথায় আপনি না বুঝে উত্তর দিচ্ছেন আলম সাহেব, ভালো করে বোঝেন। আচ্ছা দেখেন, যখন একটু হসপস হয়ে গেল তারপরে দেখেন, আচ্ছা কালারটা দেখো তাহলে বুঝতে হবে। দেখো তো, আচ্ছা আগে পি টাইপ ছিল কি এতখানি বড়, এত বড় ছিল না পি টাইপ, তাই কি না? এবার তুমি বিসিপিকে বাড়ানো শুরু করছো, আচ্ছা তাহলে ডিপ্রেশন বেড়ে এইটুকু জায়গায় চলে আসবে না, এরকম জায়গায় চলে আসলো। তাহলে আগে ছিল এতখানি বেজ উইথ, এখন এইটুকু উইথ হয়ে গেছে না? তাহলে আগের যে পি টাইপের ক্যারিয়ার ছিল সেটা কি পুরোটা জায়গা জুড়ে কি করতে পারতেছিল, রাখতে পারতেছিল। কিন্তু এখন কি এই চার্জগুলো চলে আসার কারণে, ডিপ্লেশন লেয়ারের চার্জগুলো চলে আসার কারণে সে কি আর ওই জায়গায় চার্জ রাখতে পারবে না? তার জায়গায় কি হলো, কমে গেল। জায়গায় কমে যাওয়া মানে তার কনসেন্ট্রেশন কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া। তার কনসেন্ট্রেশন কি হওয়া, বেড়ে যাওয়া। তাহলে এর কনসেন্ট্রেশন বাড়লো আর এর কনসেন্ট্রেশন কি হলো, একই থাকতো। তার মানে ডিফারেন্স, কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট সেটা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে না? সেটা ধীরে ধীরে কি হচ্ছে, তাহলে কনসেন্ট্রেশনের ডিফারেন্স যত বাড়তেছে ভাই, ডিফিউশন কারেন্টের পরিমাণ তত কি হবে, বাড়বে। মনে পড়ে একদম প্রথম লেকচার, মনে পড়ে আপনাদের ডিফিউশন কারেন্ট, ডিফিউশন কারেন্ট। এই দেখেন ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, থার্মোইলেকট্রিক কারেন্ট। আপনাদের মেবি মনে নাই নাকি? ওইটা ডিফিউশন কারেন্ট। যাই হোক, এই তো ভুলে গেছে আর কি। যাই হোক, ওখানে যাই হোক, তো ড্রিফট কারেন্ট ফ্লো হয় কার কারণে? ড্রিফট কারেন্ট ফ্লো হয় পটেনশিয়াল ডিফারেন্সের কারণে। আর ডিফিউশন কারেন্ট ফ্লো হয় কার কারণে? কনসেন্ট্রেশনের ডিফারেন্স বা কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের কারণে ডিফিউশন কারেন্ট ফ্লো হয়। আমরা তাকে বুঝতে পারছি না, বুঝে নাই। তাহলে এই পাশের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে, বাড়তেই আছে কনসেন্ট্রেশন, কিন্তু এই পাশের কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এবার দুজনের কনসেন্ট্রেশনের পরিমাণ কি হচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। ব্যাপারগুলো এরকম না যে এই জায়গায় মনে করো এটা হচ্ছে দরজার ভেতরের অংশ, মানে রুম, এটা রুমের বাইরে, এটা রুম, এটা রুমের বাইরে। তাহলে চিন্তা করো, রুমের বাইরে আগে মনে করো এতটুকু জায়গা জুড়ে হাওয়া থাকতে পারতো, বাতাস। এইবার আরো কম জায়গায় চাপে নিয়ে আসলাম, আরো কম জায়গায় চাপে আসলাম, আরো কম জায়গায় চাপে নিয়ে আসলাম। তারপর যদি রুমের দরজা খুলে দেওয়া হয় তাহলে এইবার কি প্রচন্ড পরিমাণ কি যাবে, প্রচন্ড বেগে কি বেরোবে, হাওয়াগুলো বেরোবে না? হাওয়াগুলো এত স্পিডে কেন বেরোচ্ছে? কারণ তাদের কনসেন্ট্রেশনের পরিমাণ কি, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কেমন ছিল, তাদের বেশি ছিল। এর কনসেন্ট্রেশন কমতেছে, কনসেন্ট্রেশন কি হচ্ছে, সরি এর কনসেন্ট্রেশন বাড়তেছে, কিন্তু এর কনসেন্ট্রেশন কি স্থির আছে। তাহলে বেজ আর এমিটার এই দুজনের মধ্যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন সবথেকে বেশি কার, এর বাড়তেছি আর স্থির। তার মানে দুজনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পরিমাণ ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে। তাহলে কনসেন্ট্রেশনের পার্থক্য যদি বেশি হয় তাহলে ক্যারিয়ারের পরিমাণ ডিফিউশনের পরিমাণে কি হবে, বাড়বে। ডিফিউশনের পরিমাণে কি বাড়বে, বাড়বে। এই পাশ থেকে ইলেকট্রন যাওয়ার টেন্ডেন্সি ওই পাশে বেড়ে যাবে, আর এই পাশ থেকে হোল এই পাশে আসার টেন্ডেন্সি কি হবে, বেড়ে যাবে। ওই সেই হাওয়ার মতো, মোটরসাইকেল টায়ারের মতো। মোটরসাইকেল মনে করো চাপতে 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 একদম চেপে আসলাম, তাহলে একসময় জোরে চাপ দিলে কি একদম খুব দ্রুত গতিতে কি হাওয়া বেরোনোর ট্রাই করবে। আমরা তাকে বুঝতে পারছি না, বুঝে নাই। তাহলে কনসেন্ট্রেশন ডিফারেন্স বা গ্রেডিয়েন্ট বাড়তেছে, কনসেন্ট্রেশনের যদি গ্রেডিয়েন্ট বাড়ে তাহলে দেখা যাবে যে এই পাশ থেকে ইলেকট্রন যাওয়ার টেন্ডেন্সি ওই পাশে বেড়ে যাবে, ওই পাশ থেকে হোল এই পাশে টেন্ডেন্সি কি হবে, বেড়ে যাবে। যার কারণে ভাই ওই এক্সট্রা ডিফিউশন কারেন্টের জন্য এই ইমিটার কারেন্ট আগে নর্মালি যেরকম ছিল, এই ভিসিবি বাড়তেছে, ভিসিবি বাড়ার কারণে ওই ডিফিউশন কারেন্টের পরিমাণে কি হবে, বেড়ে যাবে। সুতরাং আই কারেন্টের পরিমাণে কি হবে, বেড়ে যাবে। বুঝতে পারছেন? ফার্স্টে নর্মালি কি ডায়োড কারেন্ট ফ্লো করতেছে, দেখতে পাচ্ছিলাম আমরা আমাদের রিভার্স স্মল মডেল অনুযায়ী দেখতেছিলাম কি একদম কি এইভাবে কারেন্ট ফ্লো করতেছে, যদি এর উপর ইম্প্যাক্ট নাই তাহলে ওই কারেন্ট বাদ। তাহলে এইভাবে ডায়োড কারেন্ট ফ্লো করতেছে, এই যে ডায়োড কারেন্ট ফ্লো করতে, ডায়োড কারেন্টের যে ইকুয়েশন, এই যে আমরা ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছিলাম, এই যে ডায়োড কারেন্টের ক্যারেক্টারিস্টিক এটা কি বা বাড়তে এরকম ভাবে এক্সপোনেনশিয়ালি বাড়তেছিল। কিন্তু এর উপর বলছিলাম যে ভিসিবির একটা ইম্প্যাক্ট কি আছে, আই এর উপর আছে। বুঝতে পারা গেছে কেন? তাহলে ভাই আমরা ছিলাম কোথায়, আর্লি ইফেক্টে। এই যে ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে ভিসিবি বাড়াচ্ছি, ভাই বেজের যে ইফেক্টিভ উইড সেটা ধীরে ধীরে কি হচ্ছে, কমতেছে। বেজের ইফেক্টিভ উইড কি হচ্ছে, কমতেছে। আর বেজের যে ইফেক্টিভ উইড কমতেছে, বেজের ইফেক্টিভ উইড কারণে এই বেজের যে কনসেন্ট্রেশন, বেজ মিটারের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন ডিফারেন্সের ব্যাপারে ওটা কি দ্রুত কি হচ্ছে, বাড়তেছে। তাহলে দ্রুত বাড়তে ডিফিউশন কারেন্টের পরিমাণ কি হবে, বাড়বে। ভাই এই যে ইফেক্টটা, এই ইফেক্টকে বলা হয় আর্লি ইফেক্ট। সায়েন্টিস্ট আর্লি এটা এক্সপ্লেন করছে। এবং এটাকে বলে বেজ উইড মডুলেশন। দেখলে বুঝতে পারতেছো যে বেজের উইডটা কি মডুলেট হচ্ছে না, বেজের উইডটা কি ওই থেকে মানে বাড়বে কমবে, বাড়বে কমবে। তাহলে এটা কি মিশ্রণ বা মিশ্রিত না, মডুলেট হওয়া না, মডুলেট হওয়া। তাই এটাকে যেন বেজ উইড মডুলেশন বলা হয়ে থাকে। বুঝতে পারা গেছে? আজ তার মানে আমি আর একটু সামারি করে দিই, আমাদের আর্লি ইফেক্টের সামারিটা করে দিই।
সামারি অফ আর্লি ইফেক্ট। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট বাড়তেছে, গ্রেডিয়েন্ট বললে ভাই ডিফিউশনের পরিমাণ কি, ডিফিউশন কারেন্টের পরিমাণ কি হবে? এটা যাবে না। এই আইটা কি ছিল? ড্রিফট কারেন্ট না? কারণ এই আইটা তৈরি হচ্ছিল কার জন্য? পটেনশিয়াল ডিফারেন্সের কারণে। তাহলে এই আইটিকে ড্রিফট কারেন্ট। শুরুতে কোনো ডিফিউশন কারেন্ট আমরা কনসিডার করতেছিলাম না, যখন বিসিবি বাড়লো, কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট বাড়লো, তখন ডিফিউশন কারেন্ট এক্সট্রা কি আসা লাগতে লাগলো, ডিফিউশন কারেন্ট আসতে লাগলো। তো ডিফিউশন কারেন্ট এই কারেন্টটা কি করে বাড়াই দিবে? সিম্পল হিসাব। নর্মালি যে আই সেটা কি ছিল? ড্রিফট কারেন্ট। এক্সট্রা ওই বেজের মডুলেশনের কারণে চলে আসতেছে আমাদের সেই কি বলে ডিফিউশন কারেন্ট চলে আসতেছে। তাহলে সামারি যদি আমরা করি, দেখো তো ভাই, প্রথমে আমরা কাকে বাড়াচ্ছি? ভিসিবি কে বাড়াচ্ছি না, বা বিসি বলো বা ভিসিবি যাকেই বলো, এটাকে আমরা কি করতেছি? বাড়াচ্ছি। তাহলে বিসিবি কে যদি আমরা বাড়াতে থাকি, তাহলে ভাই এই যে বিসি জাংশন, বেস কালেক্টর জাংশনের রিভার্স বায়াসের পরিমাণ কি হবে? বাড়তে থাকবে। বুঝতে পারছেন? জানি বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াসের পরিমাণ কি হচ্ছে? বাড়তেছে। তাহলে বেস কালেক্টর জাংশনের রিভার্স বায়াস যদি বাড়ে, তাহলে বলো তো ভাই এই ডাব্লিউ এর মান কি হবে? কমতে থাকবে। ডাব্লিউ কি? বেজের ইফেক্টিভ উইডথ। ইফেক্টিভ উইডথের পরিমাণ ধীরে ধীরে কি হবে? কমবে। আচ্ছা, উইডথ যদি যদি কমে, তাহলে বলো ওই যে কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট সেটাও কি হবে? দুজনের মধ্যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স কি হবে? খুব দ্রুত বাড়বে। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টও কি হবে? বাড়বে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি বাড়ে, তাহলে তখন আই কি কারেন্ট তৈরি হবে? ডিফিউশন কারেন্টের পরিমাণও কি হবে? বাড়বে। তাই যদি ডিফিউশন কারেন্টের পরিমাণ বাড়ে, তাহলে টোটাল আই ড্রিফট প্লাস ডিফিউশন দুটোর পরিমাণও কি হবে? কারেন্ট কি হবে? বেড়ে যাবে। আরে ভাই এই যে ইফেক্ট, এই ইফেক্টকে বলা হয় আর্লি ইফেক্ট। ভিসিবি কে বাড়াতে থাকলে দেখা যাবে এক সময় আই এর পরিমাণ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কোন কারেন্ট গেইন করার কারণে? ডিফিউশন কারেন্ট গেইন করার কারণে। বুঝতে পারছো? আরো কিছু ইমপ্যাক্ট আমরা দেখতে পারবো। দেখো তো, বলো তো ইমপ্যাক্ট গুলো হচ্ছে, আচ্ছা যদি আই বাড়ে, যদি কি বাড়ে? আই বাড়ে। কে বাড়ে? আই। যদি আই বাড়ে, আইবি কমবে। আইবি কমবে কেন? কারণ আইবির ইফেক্টিভ উইডথ কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আইবির যদি ইফেক্টিভ উইডথ কমে যায়, তাহলে এই পাশ থেকে যত বেশি ইলেকট্রন ওই পাশে যাবে, ওদের ধরে রাখার পরিমাণও কি হবে? কমে যাবে। বুঝতে পারছো আলামি? না বোঝো নাই? সবাই বুঝতে পারছো নাকি? এই পাশে জায়গা বেশি থাকলে ইলেকট্রনগুলো ধরে, এই পাশ থেকে ইলেকট্রনগুলো আসছে সেগুলো একটা করে ধরে বেশি রাখতো। কিন্তু তার ইফেক্টিভ উইডথ কমে যাচ্ছে, তাহলে ওই পাশ থেকে ইলেকট্রন যাওয়ার পরিমাণ যত যাবে, দেখা যাবে খুব সামান্য পরিমাণ 2-4টা ইলেকট্রন পাশে ধরে রাখতে পারছে। তখন তার মানে আইবি কি হবে? কমে যাবে। বুঝতে পেরেছে? কিন্তু তখন ম্যাক্সিমাম ইলেকট্রন কই চলে যাবে? কালেক্টরে চলে যাবে। তখন কালেক্টর কারেন্ট আবার কি হবে? বেড়ে যাবে। বুঝো নাই? সাহেব বুঝতে পারছো না? বুঝো নাই? এই পাশ থেকে 200টা মনে করে 1000 ইলেকট্রন যায়, তাহলে আগে মনে করো নর্মাল 10টা ধরতে পারতো, এখন ধরবো মনে করে 4টা। তাহলে এখানে ইলেকট্রন না ধরতে পারলে ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে? কালেক্টরে চলে যাবে। তখন কালেক্টর কারেন্ট আবার কি হবে? বেড়ে যাবে। পরোক্ষভাবে আইবি আবার কি হবে? কমবে। সহজ হিসাব। এতগুলো ইফেক্ট আমরা পেলাম। আচ্ছা আইসি আরো কিছু ইমপ্যাক্ট আমরা দেখি। দেখো তো, আচ্ছা আলফাটা কি বলো? আলফা ইকুয়াল টু কি? আইসি বাই আই বলতে পারি। আচ্ছা আইসি বাড়তেছে কিনা? বাড়তেছে। আবার আই কি হচ্ছে? বাড়ছে। দেখা যাবে যে আলফার পরিমাণ কি হবে? বেড়ে যাবে। আচ্ছা আলফা ইকুয়াল টু কত? বিটা বাই 1 প্লাস বিটা না? তাহলে আলফা যদি বাড়ে, তাহলে বিটার মানে কি হবে ভাই? বাড়বে। বাস শেষ। তাহলে বিটা কি ভ্যারিয়েবল? বিটা পরিবর্তনশীল। দেখছো আমরা বিটাকে কি বলে চালাই? কনস্ট্যান্ট বলে চালাই না? মনে পড়ে বইতে বিটা মানে 50 থেকে 200 বলছিলাম না? 50 থেকে 200 এর ভিতর নরমালি যদি বলা না থাকে তাহলে 100 ধরে নেব বাই ডিফল্ট, তাই কি না? তার মানে বিটাও কিন্তু কি না? স্থির না। যদি আমরা ভিসিবি কি করে থাকি? বাড়াতে থাকি, আমরা একসময় ভিসিবি মানে বিটাও কি থাকবে না? স্থির থাকবে না। তাহলে ছিল আমাদের আর্লি ইফেক্ট, এবং আর্লি ইফেক্ট মনে হয় ভালো করে বুঝতে পারছো আশা করা যায়, তাই না? যেহেতু ডিফিউশন কারেন্ট সম্পর্কে আগে ধারণা ছিল, এই জন্য মানে বুঝতে বেশ সুবিধা হয়েছে যে কনসেন্ট্রেশন বেশি হলে, ডিফারেন্স বেশি হলে তত দ্রুত কি তত ডিফিউশন কারেন্টের পরিমাণ কি বেড়ে যাবে। উদাহরণ দিয়েছিলেন মোটরসাইকেলের টায়ার, মনে হয় একদম প্রথম লেকচার অ্যানালগ ইলেকট্রনিক্সের, একদম প্রথম লেকচার। তো এই হচ্ছে আমাদের আর্লি ইফেক্ট ছিল। এখন তার মানে সামারি করলে সোজা দাঁড়ায় ভাই, ভিসিবি যদি বাড়াই, যাই হোক মাঝখানে যা ঘটুক ভাই, আই ডিফিউশন কারেন্ট কি হবে? বাড়বে। ডিফিউশন কারেন্ট বললে আই এর পরিমাণও কি হবে? আরো বেড়ে যাবে না? আচ্ছা, তাহলে এই ইফেক্টটা আমরা কোথায় আনতে পারি? আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা কি করতে পারি? ড্র করতে পারি। এইটা মনে করো ভিসিবি এর মান, আমরা এটাকে ধরলাম হচ্ছে 2 ভোল্ট, এরকম ধরলাম। এই অবস্থায় ভিসিবির মানটা যখন 2 ভোল্ট ছিল, সেই অবস্থায় এই কারেন্টটা পাচ্ছিলাম।
আচ্ছা বিসিবি 2 ভোল্ট থেকে 4 ভোল্ট হয়, তখন কি আর কি এইভাবে আই বাড়বে না, তখন আরো কি আরো দ্রুত কি বাড়বে, আই বাড়বে না? তাহলে আরো দ্রুত বাড়া মানে কি এরকম ভাবে হয়ে যাওয়া না, নাকি আরো খাড়া হয়ে যাওয়া? খারাপ হয়ে যাবে। আরো বেশি খাড়া হয়ে যাওয়া। আরো বেশি খাড়া হয়ে যাওয়া মানে কি খুব দ্রুত কি হচ্ছে, কারেন্ট কারেন্ট বাড়তেছে। বুঝতে পারা গেছে না জানি? তাহলে ধরে নিলাম এটা কত ভোল্ট, 2 ভোল্টের জন্য আমরা বিসিবি কে বাড়াই দিলাম, 2 ভোল্ট থেকে কত ভোল্ট করে দিলাম, 4 ভোল্ট। তাহলে বিসিবি যদি বাড়ে তাহলে ডিফিউশন কারেন্টের পরিমাণ কি বাড়বে, ওই ডিফিউশন কারেন্ট আই কে বাড়াই দিবে। মানে কি আগে আগে যে পরিমাণ কারেন্ট বাড়তেছিল এখন কি তার থেকে অনেক দ্রুত বাড়বে। দ্রুত বাড়া মানে ভাই এই পথ দিয়ে না গিয়ে কি করে এরকম এরকম খাড়া উঠে যাও, একদম খাড়া উঠে যাও। বুঝতে পারা গেছে? তাহলে আমরা ওই কার্ভটাকে মডিফাই করতেছি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। আমরা তো এই অবস্থায় আর্লি ইফেক্ট কনসিডার করছিলাম না, কারণ তখন তো আমরা আর্লি ইফেক্ট জানতাম না। এখন আর্লি ইফেক্ট জানছি, এখন আমরা যে কি করতে পারি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। ভালো কথা। মানে কি এরকম ভাবে পারবে না, এরকম ভাবে পারবে, দেখা যাচ্ছে। তাহলে বইতে এরকম থাকে না, মনে আছে 2-3টা থাকে না? সেই অ্যাকচুয়াল রিজন। ঠিক আছে, এইটার মান বিসিবি কত ভোল্টের জন্য? 4 বিসিবি 4 ভোল্টের জন্য। আমরা যদি বিসিবিকে আরো বাড়াই দেই তখন দেখা যাবে কি কারেন্ট কি হবে, আরো দ্রুত বাড়বে না? কারেন্ট কি আরো দ্রুত বাড়বে? তো এটা মনে করি এটা সেই আরেকটা যেটা কারেন্ট কি একদম দ্রুত বাড়তেছে, এই যে, তাই না? তো এটা হচ্ছে বিসিবি কত ভোল্টের জন্য? 6 ভোল্ট। বিসিবি কত ভোল্টের জন্য? 6 ভোল্টের জন্য। তোমরা দেখতেছো বিসিবি বাড়াচ্ছি আর আইটা ধীরে ধীরে কি হচ্ছে, একদম খাড়া হচ্ছে, একদম সোজা হতে যাচ্ছে। বুঝতে পারা গেছে? আচ্ছা, এখান থেকে আমরা কিছু ডেটা আরো বের করে নেব যাতে আমাদের কমন বেস কনফিগারেশন, আমরা একটু পরে দেখবো কমন বেস কনফিগারেশন কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়তেছি, তখন দেখা যাবে এগুলো খুবই হেল্প করবে। আচ্ছা আমাকে বলো এটা কি ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ না? এটা কি ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ। আচ্ছা এটা কি ভোল্ট? এটা কি ইনপুট কারেন্ট না? তাহলে আমরা যদি ইনপুট ভোল্টেজকে আমরা যদি ইনপুট কারেন্ট দিয়ে ভাগ দিই তাহলে ভাই আমরা কি ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে যাবো না? জি ভাই। তাই কি না? আচ্ছা এটা কি ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ। এটা কি আউটপুট কারেন্ট? তাহলে আউটপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট কি বেরোবে? রেজিস্ট্যান্স। সহজ সব, ঠিক আছে? পারবো কি না? তাহলে আমরা এখান থেকে একটা কাজ করব, সেটাকে আমরা কি বের করব, যে ইনপুট রেজিস্ট্যান্স আমরা কি বের করে ফেলবো। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স বের করার যেটা উপায় এখানে বের করে ফেলি, আর ইন, এটা কি ইনপুট রেজিস্ট্যান্স। আচ্ছা ইনপুট রেজিস্ট্যান্সকে আমরা বলতে পারি, ইনপুট রেজিস্ট্যান্স আসলে আমরা কি বলতে পারি, ভিবিই বাই হচ্ছে কত, আইই। আসলে এরকম ভাবে দিয়ে বের করা যায় না, কারণ ভিবিই এর মান যেরকম ভাবে বাড়তেছে আই এর মান ঠিক সেরকম ভাবে বাড়তেছে না, লিনিয়ারলি বাড়তেছে না, এক্সপোনেনশিয়াল আকারে বাড়তেছে। এজন্য করা হয় একটা জোন সিলেক্ট করা হয়, এই জোনের এইটুক সময় রোধ কতটুকু, কিভাবে বের করা হয়, এই সময় ভোল্টেজের পরিবর্তন, এই যে এই বরাবর এইটুক হচ্ছে কি তোমার সেই ভোল্টেজের পরিবর্তন, এবং ওইটুক সময়ে আমার কারেন্টের পরিবর্তন কতটুকু আছে, অর্থাৎ এই বরাবর থেকে এই যে এইটুকু। তাহলে এইটুক দিয়ে আমরা এই অংশের কি পাবো, এই অংশে আমরা আমাদের সেই ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে যাবো। আবার এই অংশে আরেক রকম ইনপুট রেজিস্ট্যান্স, আবার এই অংশে আরেক রকম ইনপুট রেজিস্ট্যান্স, এই অংশে আরেক রকম ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই জন্য ইন জেনারেলি এটা কি ভিবি এর পরিবর্তন না, যে ভিবিই আগে ছিল কতটুকু, এইটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে ভিবিই পরিবর্তন করছে এতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে জন্য এটাকে লাগাবো ডেল ভি লাগাবো। বুঝতে পারা গেছে? আর এইখান থেকে এখানে যেতে কারেন্ট ছিল এতটুকু, এখন কারেন্ট বেড়েছে এতটুকু, তাহলে আমরা নেব কতটুকু, এইটুকু নেবো না? তাহলে সেটা কারেন্টের পরিবর্তন। এইটাকে আমি আরো ছোট ভাবে, তোমরা একটু ক্যালকুলাস যদি পড়ো কোনোদিন ভালো করে বুঝতে পারবা, এই যে এগুলোর মিনিং কি, আর আরেকটু ইয়া করলে বুঝতে পারবা। এই ডেল ভিটাকে আমরা যদি এটাকে আরো ক্লোজলি নিয়ে আসি, তাহলে ডেল না লিখে কি লিখতে হবে, তখন ডি লিখতে হবে, ডিভিই বাই কত হবে, ডিআইই, তাই না? ডিভিই বাই কত, ডিআইই লিখতে পারি কিনা? আচ্ছা, তো এই জায়গায় ডিভিই বাই ডিআইই, তাই এটা দেখো তো ভাই, এটাকে আমরা কি লিখতে পারি, যে ইটা ভিটি আপন কি বলতে পারি, আইডি বলতে পারি। ইটা ভিটি আপন আমরা কি বলতে পারি, আইডি বলতে পারি। এটা কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো বলেন? ডায়োডের আমরা যদি ইকুয়েশন দেখি, ডায়োডের আমিও পড়াইনি তোমাদেরকে, কিন্তু এটা ডায়োডের কনসেপ্ট থেকে আসতেছে। বুঝতে পারে আপাতত একটু মনে রাখলেই হচ্ছে। ইটা ভিটি বাই কত হবে, আইডি। ভাই ওখানে ডিটা ভাই কি, ডিটা আই ডায়োড কারেন্ট না, ওই যে সাইডে এটা। আচ্ছা ডেল দ্বারা কি বোঝায়, পরিবর্তন, ডেল দ্বারা পরিবর্তন। আবার এখানে ডি দ্বারা কি বোঝাচ্ছে, পরিবর্তন বোঝাচ্ছে। তো এটা হচ্ছে লার্জ স্কেলে, এটা হচ্ছে কি স্মল স্কেলে, তখন এটাকে পুরোপুরি আমরা ডিফারেন্সিয়েশন বলতে পারি, যে আমরা ডিফারেন্সিয়েট করতেছি আই এর রেসপেক্টে। বুঝতে পারছি? এবং সেটাকে আমরা কি লিখতে পারি, ইটা ভিটি বাই আইডি। ডায়োডের যদি ইকুয়েশনটাকে পড়াতাম তখন হয়তো বুঝতে পারতে ইটা ভিটি বাই কত হবে, আইডি। তো মোস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস ইটা ইকুয়াল টু কত হয়, 1 হয়, 1 ধরা হয়। তাহলে যদি 1 ধরা হয়
তাহলে সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি ভিটি বাই করতে হবে আইডি। মেবি এটা আমার সিলিকনের জন্য 1 ধর হয়, জার্মেনিয়ামের জন্য 2 ধরের একটা আছে, আমি বলছিলাম মেবি ম্যাটেরিয়াল কোএফিসিয়েন্ট। তো এটার মান মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম জায়গায় 1 ধর হয়, তাহলে আমরা ভিটি বাই আইডি বলতে পারি। এটা কি ইনপুট রেজিস্ট্যান্স না? আচ্ছা এখানে ইনপুটটা কি বেজ, ইমিটার নাকি কালেক্টর? ইমিটারটা কি বেজ না কালেক্টর না ইমিটার? ইমিটার। তাহলে এটাকে কি আমরা বলতে পারি আর ই অথবা কি ইমিটার রেজিস্ট্যান্স। ইমিটার রেজিস্ট্যান্স কি ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভিটি বাই কি বলতে পারি, আইডি বলতে পারি, নাকি মাইন্ড করার কিছু আছে? ভিটি বাই আইডি বলতে পারি। বাস, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম। এখানে ভিটিটা কি থার্মাল ভোল্টেজ একই, ভিটি মানে সব জায়গায় থার্মাল ভোল্টেজ। আচ্ছা এবার আসি কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা এভাবে আঁকালে হবে না আসলে। হ্যাঁ, আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা এটাকে আমরা একটু এইভাবে আঁকাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে উইদাউট কনসিডারিং আর্লি ইফেক্ট। আর এখন যেটা পড়তেছি সব কি আর্লি ইফেক্ট আমরা জেনে গেছি, এখন আর্লি ইফেক্টগুলো এখানে কি করবো, ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারা গেছে না? জানি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এটা ইনকমপ্লিট ক্যারেক্টারিস্টিক্স, আর এটা কি কমপ্লিট ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারা গেছে না? জানি। তাহলে তার জন্য আমরা এই বরাবর কি রাখবো বলো, আউটপুট কারেন্ট, আর এই বরাবর রাখবো হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজটা কি হবে, ভি সিভি, আর এটাকে আউটপুট কারেন্ট, সেটাকে আমরা কি রাখবো, আইসি। বাস। আরে দূর, আবার একই জিনিস আঁকা ফেললাম। আমি সরি ব্রো, হ্যাঁ আমি খুবই সরি, এটা যাবে না। কোথায় একটা হবে, এখানে তো আর বিজেটি ঢুকে গেছে ইফেক্ট। তাহলে এভাবেই থাক, তোমরা হচ্ছে পিডিএফ পড়ার সময় একটু ঠিক করে নিবে আর কি। এখানে দেখে নাকি? আচ্ছা তাহলে বি নাম্বারে আউটপুট কি বলতেছি আমরা, ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মাঝখান থেকে দেখাইতে হবে, এখানে দেখাইতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এবার এটা কি আইসি না বলো তো? আর এটা কি ভিসিবি না? আচ্ছা আইসি ইকুয়াল টু আমরা কি ইকুয়েশন লিখতেছিলাম, আইসি ইকুয়াল টু কি, আলফা আইই প্লাস কি আইসিবি। এগুলো একটা শেখার দরকার নেই, এগুলো নিয়ে বলবো ভাই, একদম ক্লিয়ার ভাবে বলবো। হ্যাঁ, এখন ঘাবড়ানোর দরকার নেই। দেখেন তো আইসি ইকুয়াল টু আই প্লাস আইসি বিও। এবার আমরা একটু বলেন যে ভাই এটা তো লিকেজ কারেন্ট, এটা ডিপেন্ড করবে কার উপর, ফাংশন অফ টেম্পারেচার। এটা আমরা আপাতত কনসিডারেশন না আনতে পারি, কোনো সমস্যা নেই। ফাংশন অফ টেম্পারেচার ধরলাম কি ফিক্সড আছে, তাই কি না? আচ্ছা, তো আমরা ভিসিবি কে বাড়াবো, ভিসিবি বাড়বে, ভিসিবি কি করছে, বাড়াচ্ছি। আচ্ছা এই আই কার উপর ডিপেন্ড করে বলো তো একটু, এই আই কার উপর ডিপেন্ড করে? না না না, কেন আইসি কেন? হ্যাঁ ভিবি এর উপর। আই এখানে যে কারেন্ট, এটা কার উপর ডিপেন্ড করবে, ভিবি এর উপর। আই ডিপেন্ড করবে কার উপর, ভিবি এর উপর। বেশ ভালো কথা, আগের এক্সপ্লেনেশন আমরা দিয়ে নেই। তাহলে আই ইকুয়াল টু কি বলছিলাম, ভিবি এর উপর, তাই না? তাহলে ভাই আইসি ডিপেন্ড করছে কার উপর, ভিবি এর উপর। কিন্তু আইসি দেখো তো কার উপর ডিপেন্ড করতেছে না, ভিসিবির উপর ডিপেন্ড করতেছে না। আইসি ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর, আইসি ডিপেন্ড করছে আই এর উপর, আই আবার ডিপেন্ড করছে ভিবি এর উপর। পরোক্ষভাবে আমরা বলতে পারি আইসি ডিপেন্ড করে কার উপর, ভিবি এর উপর। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা গরু খাই, গরু কি খায়, ঘাস খায়। তাহলে আমরা পরোক্ষভাবে কি খাই, ঘাস খাই, ঘাস খাই, তাই কি না? একইভাবে আইসি ডিপেন্ড করবে কার উপর, আই এর উপর। আই ডিপেন্ড করছে কার উপর, ভিবির উপর। পরোক্ষভাবে আমরা কি বলতে পারি, আইসি ডিপেন্ড করে ভিবি এর উপর। কিন্তু আমরা প্লট করতেছি কার রেসপেক্টে, কার আইসি কার উপর ডিপেন্ডেন্সি করতেছি, ভিসিবির উপর। কিন্তু আমরা দেখছি ভাই আইসি কার উপর ডিপেন্ড করে না, ভিসিবির উপর কি করে না, ডিপেন্ড করে না। আইসি ভিসির উপর ডিপেন্ড করে না, সরি মানে হ্যাঁ আইসি কি ভিসির উপর ডিপেন্ড করে না। এই জন্য আইসি যদি ভিসিবির উপর ডিপেন্ড করে না, তাহলে ভিসিবি যতই বাড়াও না কেন ভাই, আইসি কি হবে না, বাড়বেও না কমবেও না। তাহলে এরকম ছিল না এই যে ঘটনাগুলো, এই যে এরকম ছিল, তাই কি না? মনে পড়ে এই যে আগেরটার মতোই, এই জায়গাটার মতো এরকম ছিল, তাই কি না? এই যে আইসি তুমি যতই বাড়াও না কেন ভাই, এই আইসি আর কি হচ্ছে না, বাড়তেছে না। কিন্তু এই ঘটনাগুলো জানতেছিলাম কখন, আর্লি ইফেক্টের জানার আগ পর্যন্ত। কিন্তু এখন আমরা কি জানি, আর্লি ইফেক্ট জানি। তাহলে আর্লি ইফেক্ট জানলে বলো তো ভিসিবি যদি বাড়ে, চিন্তা করো তো ভাই,
ভিসিবি যদি কি হয় বাড়ে। আচ্ছা ভিসিবি বাড়লে ওই বেজের উইডথ কি হচ্ছিল? কমতেছিল। ডিফিউশন কারেন্ট কি হচ্ছিল? বাড়ছিল। আইও কি হচ্ছিল? বাড়ছিল। তাহলে ভাই এখন কি আই শুধু ভিবি এর ফাংশন না, না, এটা কার ফাংশন? এক্সট্রা আরো ভিবি ভি VCB সিবিরও সে ফাংশন। জি। মজার বিষয় দেখি না, ক্লিয়ার তো নাকি? প্রবলেম হচ্ছে কোনো প্রকার? না। প্রথমে আর্লি ইফেক্ট সারা আই ডিপেন্ড করে কার উপর? ভিবি এর উপর। পরে আবার কিন্তু আর্লি ইফেক্ট সব আই ডিপেন্ড করবে কার উপর? ভিবি প্লাস কি ভিসিবি, দুইজনের উপর ডিপেন্ড করবে। জি। তাহলে আই যদি ভিসিবির উপর ডিপেন্ড করে, পরোক্ষভাবে আমরা কি বলতে পারি ভাই? আইসিও কার উপর ডিপেন্ড করবে? ভিসিবির উপর ডিপেন্ড করবে। জি। গরু ঘাস খায়, জি। মানে ব্যাপারটা এরকম যে আমরা কথা মানে এই যে গরু যে ঘাস খাচ্ছে, আর আমরা যদি গরু খাই তাহলে আমরাও কি খাচ্ছি? ঘাস খাচ্ছি। মানে গরু খাচ্ছি, ঘাস খাচ্ছে, তার মানে আমরা ঘুরে ফিরে খাই খাচ্ছি, ঘাস খাচ্ছি। জি। ব্যাপারটা তো এরকম নাকি? তাহলে আইসি ডিপেন্ড করছে কার উপর? আই এর উপর। উইথ আর্লি ইফেক্ট, কনসিডারিং আর্লি ইফেক্ট, আই ডিপেন্ডস অন ভিবিই অ্যান্ড ভিসিবি। সুতরাং আমরা কি বলতে পারি? আইসি ডিপেন্ড করে কার উপর? ভিসিবির উপর। সহজ হিসাব। কিন্তু আর্লি ইফেক্ট ছাড়া আমরা কি বলতে পারছিলাম ভাই ভিসিবির উপর ডিপেন্ড করে? না। তখন এই কি ডটের এই যে একদম একদম কনস্ট্যান্ট লাইন টেনে দিলাম। জি। কিন্তু এখন ঘটে তা ঘটবে না। চিন্তা করো, ভিসিবি বাড়লে আইই বাড়বে, আইই বাড়লে আইসি বাড়বে। তাহলে এখন আইসি আর আই ভিসিবির মধ্যে আমরা কেমন সম্পর্ক পাবো? একটা সমানুপাতিক সম্পর্ক পাবো না? জি। কি পাবো? সমানুপাতিক সম্পর্ক। এই হচ্ছে তোমার সেই সমানুপাতিক সম্পর্ক। এই হচ্ছে তোমার সেই সমানুপাতিক সম্পর্ক। এই দেখো, ভিসিবি একটু বাড়লো, আইসি বাড়লো, ভিসিবি আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো, এই যে আইসি। বুঝতে পারা গেছে? তাহলে চিন্তা করো, এই আইসি পেলাম আমরা, মনে করো আই এর মান হচ্ছে কত মিলি অ্যাম্পিয়ার? 1 মিলি অ্যাম্পিয়ার অবস্থায় আমরা এরকম পেলাম, তাই কি না? জি। কিন্তু আগের বারের আইসি আইটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল না? আইসিটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখনকার যে আইসি, এটা কি কনস্ট্যান্ট? না। এটা কি এখনকার যে আইসি, এটা কি ভাই ইনক্রিজিং না? জি। আমার কথা কি বোঝা গেছে না? তাই নাই? ভিসিবি বাড়লে আই বাড়বে, আই বাড়লে বাড়বে। আইসি বাড়বে। তাহলে ভিসিবি যে বাড়তেছে, দেখো ভিসিবি বাড়তেছে, ওই যে আইসিটাও কি ইনক্রিজিং, বাড়তেছে 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 বাড়তেছে, তাই কি না? ক্লিয়ার? জি। আচ্ছা, কিন্তু উইদাউট কনসিডারিং আইসি বরাবর দেখা যাচ্ছে। এই ঘটনা ঘটতেছে মনে করো যখন আই এর মান কত মিলি অ্যাম্পিয়ার? 1 মিলি অ্যাম্পিয়ার। সেই অবস্থায় কন্ট্রোল করছে। চিন্তা করো তো, ভিসিবি আরো বাড়ালাম, আরো বেশি করে দিলাম ভিসিবি, তাহলে ভাই আই কি হবে? আরো বেড়ে যাবে না? তাহলে আই যত বেশি বাড়বে ভাই, আইসি তত কি হবে? আরো বেশি বাড়বে। জি। এইখানে কি ব্রেকডাউন ভোল্টেজ ঘটায় কাজ হচ্ছে? বিভিন্ন ভোল্টেজ মানে? কারণ হচ্ছে যে ভিসিবি ওইখানে তো পাচ্ছে এর থেকে কি? আচ্ছা, এইখানে বারবার, হ্যাঁ সেটা তো বারবার বলছি, দেখো দেখি এই যে কারেন্টগুলো, এই যে কারেন্টগুলো, এই যে রিভার্স বায়াস যে পাচ্ছে, এই কারেন্টগুলো কি আমরা এই ডায়োডের কারেন্ট চিন্তা করতেছি? না। তাহলে তো এই ব্রেকডাউন হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না এখানে। জি। এর কারেন্টের একটা ইম্প্যাক্ট কোথায় পাচ্ছি? আমরা আউটপুটে পাচ্ছি। জি। সেই সিম্পল হিসাব। আমরা তো এটাকে আমরা অলরেডি কিউ করে রাখছি, রিভার্স বায়াস করে রাখছি। ওদেরকে বলছো নাকি বুঝো না? আচ্ছা, কিভাবে দেখো তো। তাহলে মনে করো যে আমার যদি মনে করো যে ভিসিবি আরো বেশি হইতো, ভিসিবি আরো কি হইতো? বেশি হইতো। বেশি হইতো। তাহলে বেশি বেশি হলে আই কি হইতো? বেশি হইতো না? জি। তাহলে আই আরো বেশি থেকে শুরু হইতো। দেখো, যদি হচ্ছে মনে করো আই এর মান এই লেভেলে আছে, মনে করো আই এর মান এই লেভেলে আছে, তাহলে ওই অবস্থা থেকে আমরা যদি ভিসিবি বাড়াতাম, তাহলে কি আই আরো কি করতো? ওইখান থেকে কি করতো? আরো বেশি হওয়া শুরু করতো না? জি। বুঝতে পারছি? আবার মনে করো এই জায়গায় যে আই এর মান এইখান থেকে স্টার্ট হবে। কথা হচ্ছে ভাই, আই তো শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে না, ভিসির উপর ডিপেন্ড করে না। আই এর মান কার উপর ডিপেন্ড করে? ভিবি এর উপর ডিপেন্ড করে। মনে করো ভিবি এমন মানে সেট করছি, মনে করো আই এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ। আবার ভিবির মান এমন জায়গায় সেট করলাম, আই মনে করো এই জায়গা থেকে শুরু হচ্ছে। বুঝতে পারছি? তো আমরা যদি ভিসিবি না থাকতো, ভিসিবির কোনো ইম্প্যাক্ট না থাকতো, তাহলে আইটাকে একদম এরকম কনস্ট্যান্ট হতো, তাই কি না? কিন্তু এবার ভিসিবির কি আছে? একটা ইম্প্যাক্ট আছে। তাহলে ভিসিবির ইম্প্যাক্ট থাকলে ভাই আই কি হবে? আরো বাড়বে। তাহলে আই যদি বাড়লে আইসি কি হবে? বাড়বে। তাহলে আইসি মনে করে এরকম ভাবে বাড়তেছে, এই যে এরকম ভাবে বাড়তেছে। তাহলে এটা মনে করে আই 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য, এটা মনে করে আই কত মিলি অ্যাম্পিয়ারের জন্য? 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য। এই অবস্থা কিন্তু গ্রাফগুলো কিন্তু আইসির, এটাও আইসির গ্রাফ, এটাও আইসির গ্রাফ। চিন্তা করছিস যখন আই মনে করে 1 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় আই আরো 2 মিলি অ্যাম্পিয়ার বেশি হয়ে গেছে, তাহলে আই যদি বেড়ে যায়, তাহলে আইসিও কি আরো বেশি থেকে শুরু হবে? শুরু হয়েছে বেশি। বুঝতে পারছো না? জানি ভিডিওগুলো আবার রিপিট করবা, বারবার ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, চিন্তা করো তো, এটাকে তোমার পেছন দিকে বাড়াই, এটাকে তো আমরা একদম মিলবে এই জায়গায় একটু লঞ্চন হয়ে গেল। যাই হোক, বুঝতে পারছো না? না এরকম আর কি। আচ্ছা, চিন্তা করো তো, এই আইসির মানটা একসময় কি করে ফেলা সম্ভব? 0 করে দেওয়া সম্ভব।
আইসি কি করে দেওয়া সম্ভব? জিরো করে দেওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে দেখো বিসিবির মান আর তখন আর কি করা যাবে না, বাড়ানো যাবে না, মানে পজিটিভ দিকে রাখা যাবে না। বিসিবি মান কোন দিকে যাবে? তার নেগেটিভ। নেগেটিভ মানে যদি থাকলে, আচ্ছা বিসিবি নেগেটিভ মানে কোন ব্যাস? রিভার্স বাস। না না না, বিসিবি উল্টা, মানে বিসিবি উল্টা করে দিছো। বিসিবি আগে এই বরাবর ছিল, তার মানে কি এখন এরকম আছে, কানেকশন এরকম আছে। তাহলে বিসিবি মানে আরো কমায় ফেলো, জিরো জিরোর চেয়ে কমায় ফেলো, তখন এটা পোলারিটি মাইনাস মান না? মাইনাস মান মানে কি প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস। তখন এই জাংশন আবার কোন ব্যাস পাওয়া শুরু করবে? ফরওয়ার্ড ব্যাস পাওয়া শুরু করবে। জি, কোন ব্যাস পাওয়া শুরু করবে? ফরওয়ার্ড ব্যাস পাওয়া শুরু করবে। তো দেখা যাচ্ছে এরকম, তাহলে ফরওয়ার্ড ব্যাস পেলে এদিকে একটা কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, মানে এদিকে একটা কারেন্ট ফ্লো করবে, জি, তাই কি না? দেখো তো, চিন্তা করো তো, এই যদি ফরওয়ার্ড ব্যাস পায়, রিভার্স মোড মডেল কই, এই যে রিভার্স মোড মডেল, দেখো যদি ফরওয়ার্ড ব্যাস পায় তাহলে এদিক কারেন্ট যাবে, আবার এর একটা ইমপ্যাক্ট কি ওর উপর আসবে না? চিন্তা করো, এদিক থেকে যাচ্ছেও 5 অ্যাম্পিয়ার, এদিক থেকে আসতেও 5 অ্যাম্পিয়ার, কালেক্টরের কারেন্ট কত হয়ে যাবে? শূন্য। সহজ হিসাব। জি, এছাড়া কালেক্টর কারেন্ট শূন্য করার উপায় আছে না, তুমি যদি একদম অফ করে দাও তারপরে কিন্তু এই কারেন্ট আছে, জি, তাহলে উচিত কি, যদি কারেন্ট জিরো করতে হয় তাহলে এবারে একে কি করতে হবে? কারেন্ট বাড়াও, কারণ এই কারেন্ট কিন্তু ওইদিক যাবে 5 অ্যাম্পিয়ার, আর ওদিক থেকে অলরেডি 5 অ্যাম্পিয়ার আছেই, তাহলে এই 5 অ্যাম্পিয়ার এদিকে, এই 5 অ্যাম্পিয়ার এদিকে, রেজাল্টেন্ট এখানকার কারেন্ট কত হবে? 0 অ্যাম্পিয়ার হবে। তাহলে এই জন্য বলতেছি যে বিসিবিকে, এখন তো বিসিবি কোন ব্যাস দিচ্ছিল? জাংশনকে রিভার্স ব্যাস দিচ্ছিল। কোন ব্যাস দিচ্ছিল? এটাকে রিভার্স ব্যাস দিচ্ছিল। তো বিসিবি মানে কমাতে কমাতে বিসিবি কোন ব্যাস দিবে? ফরওয়ার্ড ব্যাস দিবে। তো এদিক 5 অ্যাম্পিয়ার যাবে, ওইদিক 5 অ্যাম্পিয়ার যাবে, ব্যাস কারেন্ট কত হয়ে যাবে? 0 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আপনার সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর কনসেপ্ট। জি, এবং এগুলো দেখানো হচ্ছে, এই যে আই যদি 1 মিলি অ্যাম্পিয়ার তাহলে এরকম ভাবে বাড়বে, আই যদি আরো বেশি হয় তো এটা কি হবে? আরো বেশি আরো খারাপ হবে। হ্যাঁ অবশ্যই আরো খারাপ হবে, আরো খারাপ হবে। কারণ এই আই গুলো সেট করতেছে কার মাধ্যমে? এই আই সেট করতেছে ভিভি এর মাধ্যমে সেট করতেছে। এরপরে ভিসিবি দিলাম, ওইখান থেকে বাড়া কি করলো? শুরু করলো। আমার কথা কি বুঝতে পারেন জানি? দেখো চিন্তা করো তো, শুরুতে একটা কি ফ্লো করছিল? আই ফ্লো করতেছিল না? ভিভি যখন ফ্লো করলাম শুরুতে একটা কি ফ্লো করতেছিল? আই ফ্লো করতেছিল। এই যে সেই আই, তোমার এই যে লেভেলটা সেই আই। এবার আমি ভিসিবি কি করতে থাকলাম? বাড়াতে থাকলাম। এবার যদি ভিসিবি বাড়াই তাহলে আই ডিফিউশন কারেন্টের পরিমাণে কি হবে? আরো 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 বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এই ধীরে ধীরে আর কনস্ট্যান্ট না থাকে, সে কি হয়ে গেল? একদম খাড়া হয়ে গেল। এই যে একইভাবে ভিবির মান এই পয়েন্টে সেট করছি যাতে আই এর মান এরকম একটা জায়গায় এরকম একটা ফ্লো করে। আমরা যদি ভিসিবির মান আরো বাড়াই দিই তো দেখা যায় এটাকে আরো খারাপ হতে। এই হচ্ছে আমাদের সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ বিজেটি ইন কোন কনফিগারেশন? কমন বেস কনফিগারেশন। আচ্ছা, তাহলে আমরা কমন বেস কনফিগারেশন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আবার কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পারলাম। তো অ্যাট লাস্ট আমাদেরকে বলা লাগবে গিয়ে যে কোন কনফিগারেশন ভালো। আমরা যখন কমন বেস পড়লাম, তারপরে আমরা দেখবো একটু পরে হচ্ছে কমন ইমিটার পড়বো, একটু পরে কমন কারেক্টর পড়বো। তো অ্যাট লাস্ট তো গিয়ে আমাকে বলা লাগবে যে না ভাই, আপনার কমন বেজের থেকে কমন ইমিটার কনফিগারেশন ভালো, ঠিক আছে, এই জন্য কমন ইমিটার বেশি ব্যবহার করা হয়। তো আমরা যদি কিছু ক্লাসিফিকেশন নাই করতে পারি তাহলে তো বলতে পারবো না যে আসলে কে ভালো কে ভালো না। খারাপ তা বলবো না, কে ভালো আর কে ভালো না। ভালো না মানে এই না যে খারাপ, হ্যাঁ, মানে কম্পারেটিভলি ভালো না। তো তার জন্য আমার ক্যারেক্টারিস্টিক্স পড়া লাগবে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কনফিগারেশনে আমরা যদি বলতে চাই, এটা হচ্ছে গ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এটা এমনি নর্মাল ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কনফিগারেশন। আমরা কিছু কমন বেস কনফিগারেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিব। তাহলে কমন বেস কনফিগারেশনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে আমাদের কাছে, তাহলে প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স আমাদের কাছে আছে সেটা হচ্ছে ইনপুট, লোয়েস্ট ইনপুট রেজিস্ট্যান্স, মানে সব থেকে ইনপুট রেজিস্ট্যান্স লো। ইনপুট রেজিস্ট্যান্স অনেক লো। কেন ইনপুট রেজিস্ট্যান্স লো? আচ্ছা, এইখান থেকে আমরা এইটাই আছে, এইগুলো করার আগে আমরা এইখানের একটা রেজিস্ট্যান্স বের করে এসেছিলাম না, মনে আছে? ওই ক্ষেত্রে আমরা ইনপুট রেজিস্ট্যান্স বের করছি, আর এক্ষেত্রে আমরা কি বের করবো? আউটপুট রেজিস্ট্যান্স বের করবো। তাহলে আউটপুট রেজিস্ট্যান্সটা বের করে ফেলি। দেখো, তাহলে আমরা যদি আউটপুট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে আর আউট ইকুয়াল টু, আমরা বলতে পারি কি এই ভোল্টেজ বাই কি এই কারেন্ট। এই ভোল্টেজ বলতে পারি তো নাকি পারি না? ভোল্টেজ মানে কারেন্ট অবশ্যই বলতে পারি নাকি? জি। আচ্ছা, ভালো কথা। আর আউট ইকুয়াল টু ভি বাই আই। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে বলে আর্লি ভোল্টেজ। কি বলা হয়? আর্লি ভোল্টেজ। এবং সেটা কত? ভিএম। পারি কিনা?
আর্লি ভোল্টেজটা কত বলতে পারি আমরা? VA বলতে পারি। এবং আউটপুট ভোল্টেজ হবে কি? আউটপুট রেজিস্ট্যান্স হবে কি? আউটপুট ভোল্টেজ হবে কি? আউটপুট কারেন্ট না? জি তাহলে আউটপুট ভোল্টেজটাকে আমরা বলতে পারি VA বাই আমরা বলতে পারি ভাই IC বলতে পারি। IC বলতে পারি কিনা দেখুন তো একটু। VA বাই বলতে পারি কি IC বলতে পারি কিনা দেখেন। কেন বলতে পারি দেখেন ভালো করে। আচ্ছা, এই অংশটাকে একদম কি স্ট্রেট লাইন না? জি এই অংশের যে অংশ একদম লিনিয়ার, যে অংশ লিনিয়ার একদম স্ট্রেট, ওই অংশের রেজিস্ট্যান্স সব জায়গায় সমান। অর্থাৎ এই যে আপনি লাইনটা আছেন না, তাহলে এর এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে ভোল্টেজ কারেন্টের মান আলাদা হইলেও এই পয়েন্টের এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের রেজিস্ট্যান্সের মান সমান। এর কি স্ট্রেট লাইন আপনার? জি তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের রেজিস্ট্যান্সের মান কি হতে হবে? সমান হতে হবে না, হবে অটোমেটিক্যালি। বুঝতে পারা গেছে? তাই কি না? তো রেজিস্ট্যান্স বের করা, কিন্তু এই 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 অংশে কি তাই হবে? না হবে না। এই অংশে এই অংশ একরকম, আবার এই অংশ আর একরকম, আবার এই অংশ একরকম, আবার এই অংশ আর একরকম, তাই জি বলতে পারি কিনা? আচ্ছা, তার মানে কিন্তু এই ক্ষেত্রে ওই ঘটনা ঘটবে না। এই ক্ষেত্রে সব জায়গায় রেজিস্ট্যান্স মানে কি সমান। তাহলে রেজিস্ট্যান্স বের করার উপায় কি? তাহলে আপনি এইখানকার এই বড় অংশের মনে করেন রেজিস্ট্যান্স বের করবেন। আচ্ছা, এই জায়গার যে, তার মানে কি এই জায়গার যে রেজিস্ট্যান্স, এই জায়গায় সব জায়গায় একই রেজিস্ট্যান্স না? জি তার মানে তুমি এই পাশ নিয়ে ক্যালকুলেট করে যে রেজিস্ট্যান্স পাবা, তুমি এই পাশ নিয়ে ক্যালকুলেট করো কি পাবা? একই রেজিস্ট্যান্সই পাবা। জি বুঝতে পারছো? তাহলে রেজিস্ট্যান্স বের করার উপায় আমরা কি বলতাম ভাই? ডেল VCB বাই আমরা কি বলতে পারতাম? ডেল IC বলতে পারতাম, জি তাই কি না? তাহলে আমরা এই পয়েন্ট নিয়ে কাজ করি আর এই পয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে আমরা এই জায়গার রোধ পেয়ে যাবো, তাই কি না? জি তাহলে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে আমার ভোল্টেজের পরিবর্তন, আবার কারেন্ট কোথায় আছে ভাই? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আমার কারেন্টের কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে গেলে ভোল্টেজের পরিবর্তন কতটুকু? এখানে ভোল্টেজ কত? VA মাইনাস এখানে কত ভোল্ট? 0, তাই কি না? জি ইকুয়াল টু, দেখো তো ভাই এই অবস্থায় কারেন্টের মান কত বলো তো একটু? এই অবস্থায় কারেন্টের মান কত? IC থেকে 0 বা 0 থেকে আছে, একই তো কথা নাকি? সমস্যা নেই তো, মানে যাই হোক। তো এখানে যদি কারেন্ট কত হয়? IC হয়, তো এই অবস্থায় কারেন্ট কত হয় বলো? 0 না? জি। দাঁড়াও একটু, বলো না, হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ সরি, VA মাইনাস কত হবে? 0। আচ্ছা, তো দেখো তো এখানে যখন V এর মান, দেখো দিকে যখন V এর মান এই জায়গায়, VA এই জায়গায় না, তাহলে যখন এই জায়গার ভোল্টেজ VA, তখন এই যে কারেন্ট কত ভাই? 0 না? তাহলে VA জায়গায় বসাবো, তাহলে 0, কারেন্ট প্রথমে ছিল 0, আর যখন ভোল্টেজ বাড়তে বাড়তে VA থেকে, ভোল্টেজ বাড়তে বাড়তে VA থেকে বাড়তে 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 যখন ভোল্টেজ 0-তে আসলো, তখন 0-তে আসলো, তখন কারেন্ট কত হয়ে যাবে ভাই? কারেন্ট হয়ে যাবে কত? IC। এই যে কারেন্ট হবে কত? এরকম বলতে পারি কিনা আমরা? এবং আমরা চিন্তা করতেছি যে রেজিস্ট্যান্স বের করতে আমরা মড নিয়ে কাজ করব, মডুলাস মান নেব আর কি। মডুলাস মান নিলে রেজিস্ট্যান্সের মানটা সবসময় কি পজিটিভ হয়ে যাবে। এটা কি বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ সাহেব, জি না বুঝতে কষ্ট হচ্ছে? কিন্তু ভোল্টেজ VA থেকে 0-তে আসলো, জি তাহলে VA মাইনাস 0, আর ওই VA অবস্থায় কারেন্ট কত? 0, তাহলে VA অবস্থায় কারেন্ট 0 মাইনাস 0 ভোল্ট অবস্থায় কারেন্ট কত? IC, তাহলে মাইনাস IC। তাহলে এইবার আবার কি দিলাম? ভোল্টেজের পরিবর্তন, আর এইবার আবার আমরা কি দিলাম? সেই কারেন্টের পরিবর্তন। তাহলে সেটাই আমি আমি যদি IC মাইনাস 0 লিখি সমস্যা? IC মানে 0 একটু সমস্যা। কেন সমস্যা? কারণ মনে করো তুমি এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, তাহলে তুমি 1 নাম্বার পয়েন্ট ডাটা থেকে 2 নাম্বার পয়েন্ট ডাটা বাদ দিচ্ছ, তাহলে 1 নাম্বার পয়েন্টের ভোল্টেজ VA মাইনাস 2 নাম্বার পয়েন্টের ভোল্টেজ, তাহলে কারেন্টটা কি করতে হবে? 1 নাম্বার পয়েন্টের কারেন্ট মাইনাস কি 2 নাম্বার পয়েন্টের কারেন্ট, তাহলে 1 নাম্বার পয়েন্টের কারেন্ট কত? 0, তাহলে 0, 2 নাম্বার পয়েন্টের ভোল্টেজ কারেন্ট কত? IC, এই যে IC শেষ। বুঝতে পারছেন না? বোঝা নাই? বুঝতে পারছো তো? জি তাহলে ভাই যাই হোক, সমস্যা নেই, আমি ম্যাগনিটিউড নিয়ে কাজ করবো। আর এই ইকুয়ালটা আমরা কি পাচ্ছি? VA বাই কত পাচ্ছি? IC। বলতে পারি কিনা? তো এটা আমার সে কি আউটপুট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স? আউটপুট রেজিস্ট্যান্স। এবং প্রশ্ন যদি শর্ট কোশ্চেন আসে আর্লি ভোল্টেজ বলতে কি বুঝি? তাহলে আর্লি ভোল্টেজ বলতে আমরা কি বুঝি? যে ভোল্টেজের কারণে IC, যে ভোল্টেজের কারেন্ট কত হয়ে যাবে? IC এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ওই ভোল্টেজটাকে আমরা কি ভোল্টেজ বলি? আর্লি ভোল্টেজ বলা হয়। বুঝতে পারি কিনা জানি? আচ্ছা, এবার আসো, তাহলে লোয়েস্ট ইনপুট রেজিস্ট্যান্স এবং আরেকটা টার্ম আমরা আনতে পারি, সেটা ছিল হাইয়েস্ট আউটপুট। আচ্ছা ভাই, মূলত কোন টাইমে আছে মডুলাস নিব? মডুলাস নিব কোন টাইমে? হ্যাঁ। আচ্ছা, আমরা তো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতেছি। রেজিস্ট্যান্স মানে বাধা আছে, শুধু মান নিয়ে কাজ করবো আমরা, মান দরকার আমার। তো তখন আমরা নেগেটিভ আসলো, আমরা নেগেটিভ সাইনটা আমরা অপোজ করতেছি, অমিট করতেছি। যেহেতু রেজিস্ট্যান্স দরকার, শুধু আমরা মান নিয়ে কাজ করবো। আচ্ছা দেখো, লোয়েস্ট
আচ্ছা ইনপুট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল বলো তো একটু। এখন প্রশ্ন আসতে পারে ভাই ইনপুট রেজিস্ট্যান্স আপনি বের করলেন, আউটপুট রেজিস্ট্যান্স বের করলেন, তাহলে কিসের উপর ভিত্তিতে বলতেছেন ইনপুট রেজিস্ট্যান্স সবথেকে কম আর আউটপুট রেজিস্ট্যান্স সবথেকে বেশি? আপনি কি গাড় জোরে বলতেছেন? প্রুফ দরকার তো, তাই না? তাহলে ইনপুট রেজিস্ট্যান্সের ইকুয়েশন কি ছিল? ভিটি বিটি আপন কি ছিল বলো তো একটু। বিটি আপনার ভিটি আপন কি আই ছিল না? আই ই ভিটি আপন কি ছিল মনে পড়ে? জি ভাই ইনপুট রেজিস্ট্যান্স করলে কি ছিল? ভিটি আপন কি আইডি বা আই, জি আইটাই তো এখানে আই, তাই কি না? জি। কারণ ইমিটার কারেন্টটাই তো আর আউট কারেন্ট নাকি? জি জি তাহলে এখানে কত হবে বলো? আই হবে ব্যাস। এবার আউটপুট রেজিস্ট্যান্স আসো। আউটপুট রেজিস্ট্যান্স করলে কি বি এ বাই কি পেলাম? আইসি আইসি পেলাম না? এবার আমারে বলো ঘটনাগুলো কি ঘটবে দেখো। আচ্ছা ভালো করে দেখো তো, এই জায়গায় যে আই যেটা পেলাম, জি এই যে আইটা পেলাম আমরা, আচ্ছা আইয়ের মান দেখতেছিলাম না, আইয়ের মান কি হচ্ছিল? ম্যাক্সিমাম হচ্ছিল না, হাইয়েস্ট হচ্ছিল না আইয়ের মান? জি যে বেশি বাড়াতে থাকি দেখা যাবে আইয়ের মানে কি হচ্ছে? বাড়বে। বাড়তেছে না? তো আই এর মানটাও দেখা যায় যে অনেক কি মান বড় সড়ো মান পাওয়া যায়, তাই কি না? আই এর মান কি পাচ্ছি? বড় সড়ো। তাহলে আই যদি বড় হয়, নিচেরটা বড় হওয়া মানে ভাই আলটিমেটলি কমবে। আর কি হয়ে যাওয়া? কমবে। ছোট হয়ে যাওয়া। তাহলে এই জন্য বলা হচ্ছে লোয়েস্ট। বুঝলেন নাই? জি বুঝছি। বুঝছি ভাই এবার আসেন আর আউটি করলো ভিএ বাই কত আইসি না? আচ্ছা আই ই বড় নাকি আইসি বড়? আইও বাড়তেছে আইসিও বাড়তেছে, কিন্তু আই এর মান যত বেশি হবে ভাই আইসি কি অত বড় হতে পারবে? না আইসি কি অত বড় হতে পারবে? আইসি কি বড় হতে পারবে? আয়ের মান আরেকবার বলেন। আই এর মানে কি সব থেকে বেশি না? জি তাহলে আই এর তুলনায় আইসি কি বড় হবে না ছোট না, হবে? ছোট হবে। অবশ্যই ছোট হবে। কারণ আইসি শুনতে তাহলে আইসিটাকে আমরা যদি লোয়েস্ট বলি, আইসির মধ্যে ছোট বা সব থেকে কম, জি কারণ তাহলে বেস নিয়ে তো কাজ করা হবে না, কারণ বেস তো কি কমন, বেসের কথাবার্তা বাদ। তাহলে আই আর আইসিদের মধ্যে হাইয়েস্ট কে? আই আর লোয়েস্ট কে? আইসি। তাহলে ভাই লোয়েস্ট হলে রেজিস্ট্যান্স হবে আই হাইয়েস্ট। আউটপুট হবে কি? হাইয়েস্ট হবে। বুঝতে পারা গেছে? আচ্ছা ব্যাস এবার আসো, এবার যদি আমরা বলি কারেন্ট গেইন, 3 নম্বর আসবে কি? কারেন্ট গেইন। আচ্ছা কারেন্ট গেইন মানে কি? আউটপুট কারেন্ট বাই কি? ইনপুট কারেন্ট না? কথা বলো। জি ভাই আউটপুট কারেন্ট বাই কি? ইনপুট কারেন্ট না? আইসি বাই কি? আই আই, তাই কি না? তাহলে এই আইটা দেখো তো একটু ভাই, এবার বলো কে বড় কে ছোট বলো তো একটু। আই আই বড়। এবার কে বড় বলো? আই ইটা কি বড় বড় না? জি আই যদি হাইয়েস্ট হয় তাহলে আর আইসি তো অলরেডি কি লোয়েস্ট, তাহলে আলটিমেটলি কারেন্ট গেইন কি হয়ে যাবে? কারেন্ট কারেন্ট কিন্তু কমবে। কমবে। লোয়েস্ট হবে না? জি হাই লোয়েস্ট বাই হাইয়েস্ট, তাহলে নিচে বড়টাতে ভাগ দিলে মান কি বলে? বেস্ট হবে। তাহলে কারেন্ট গেইনটা কি? লোয়েস্ট কারেন্ট গেইন। এবার আসো কি ভোল্টেজ গেইন আসো। আচ্ছা ভোল্টেজ গেইন কিরকম বলো? ভোল্টেজ গেইন Output voltage? আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। ওপাশে কি আউটপুট ভোল্টেজ কত ছিল? ভিসিবি আর এ পাশে কি ছিল? ভিবিই, তাই কি না? জি তো এর মান দেখা যাবে যে হাইয়েস্ট হচ্ছে, এর মান কারেন্ট গেইন হাইয়েস্ট, লোয়েস্ট হলে ভোল্টেজ গেইন কি হবে? highest। এটা আমরা কখন বুঝতে পারবো? এখন বুঝতে পারবো না, আমরা যখন অ্যাম্প্লিফায়ার নিয়ে পড়াশোনা করবো যদি করি তখন বুঝতে পারবো যে কেন ভোল্টেজ গেইন কি হচ্ছে কমন বেস কনফিগারেশনের হাইয়েস্ট হচ্ছে। বুঝতে পারা গেছে? আচ্ছা এবার আসো দেখো তো 5 নম্বরে উপরে আছে কি? এরপর আছে পাওয়ার গেইন, কারেন্ট গেইন গেল, ভোল্টেজ গেইন গেল, এবার আসে কি? পাওয়ার গেইন পাওয়ার গেইন হবে মডারেট। মডারেট মানে কি? না হাইয়েস্ট না ভালো না লোয়েস্ট, মাঝামাঝি, সেটা কি বলবো? মডেল মডারেট পাওয়ার গেইন। মডারেট পাওয়ার গেইন কেন? আচ্ছা পাওয়ার গেইন কিভাবে বের করে? কারেন্ট গেইন ইনটু কি গেইন? ভোল্টেজ কারেন্ট গেইন ইনটু কি? ভোল্টেজ গেইন ভোল্টেজ গেইন না? জি তাহলে ভাই কারেন্ট গেইনটা কি হচ্ছে বলো তো একটু? Lowest. লোয়েস্ট। ভোল্টেজ হাইস্ট আর ভোল্টেজটা কি? হাইস্ট তাহলে দুটো গুণ করলে কি হাইয়েস্ট হবে না লোয়েস্ট হবে? মিডল পাবো মডারেট হবে, এই জন্য মডারেট পাওয়ার গেইন। 5 নম্বর আসেন, 6 নম্বর আসেন। 5 নম্বর তো হয়ে গেল তাই কি না? জি 6 নম্বর জিরো ফেজ শিফট, অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের মধ্যে কোনো কি থাকবে না? ফ্রেশ থাকে ফেজ শিফট থাকবে না। কিন্তু ইমিটারে দেখতে গেলে কি হয়ে যাবে? ইমিটারে কি? মিটার ইমিটারে কিন্তু ফেজ শিফট হয়ে যাবে। বুঝতে পারা গেছে? কিন্তু এক্ষেত্রে কোনো প্রুফ আমরা দেখতে পারবো না। এটাও কোথায় গিয়ে পড়বো আমরা? আমরা যখন অ্যাম্প্লিফায়ার নিয়ে পড়াশোনা করবো তখন আমরা কি এগুলো নিয়ে দেখতে পারবো যে কত ডিগ্রি ফেজ শিফট হচ্ছে কি হচ্ছে না।
আচ্ছা 7 নম্বরে আসো। 7 নম্বরে ছিল যে কি ইনফাইনাইট ব্যান্ডউইথ, অফার লার্জ ব্যান্ডউইথ। এগুলো আমরা কোথায় কি বুঝবো? অ্যাম্পলিফায়ার কি বলতে পারবো? অফার লার্জ ব্যান্ডউইথ। ব্যাপারগুলো হচ্ছে যে গেইন ইনটু ব্যান্ডউইথ, এটা সব সারা জীবন কনস্ট্যান্ট হতেই হবে। গেইন এগুলো অ্যাম্পলিফায়ারে পড়াশোনা হবে। গেইন আর ব্যান্ডউইথ সারা জীবন কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো তো অবশ্যই আমরা মিন করছি কারেন্ট গেইন মিন করতেছি। জি তাহলে কারেন্ট গেইনের মানটা যদি কমে যায় তাহলে ব্যান্ডউইথ কি হবে? বাড়তে হবে। দুইজন একটা কম একটা বাড়বে, তাই গুণ করে তো কনস্ট্যান্ট হবে নাকি? জি একটা যদি কমে যায় তাহলে আরেকজন কি হতে হবে? বাড়তে হবে, তাহলে বেড়ে কনস্ট্যান্ট হবে। জি তাহলে গেইন কম মানে ভাই ব্যান্ডউইথের মানটা কেমন? অনেক বেশি। বেশি। তাহলে বলছে অফার লার্জ ব্যান্ডউইথ। কথা সেই কনফিগারেশন ভালো না, এখনই বলে দিতে পারবো কেন কনফিগারেশন ভালো না। আমরা চাই প্রত্যেকটা ডিভাইসের ইনপুট রেজিস্ট্যান্স হোক ইনফিনিটির কাছাকাছি, অর্থাৎ অসীম পরিমাণে। ইনপুট রেজিস্ট্যান্স হোক অসীম পরিমাণে, আউটপুট রেজিস্ট্যান্স হোক সব থেকে কম। এই দেখেন ঘটনা কি করতেছেন, উল্টা। উল্টা। তাহলে ভাই এটা কি এটা কি কনফিগারেশন না? ভালো কনফিগারেশন না। বুঝতে পেরেছেন? ঠিক আছে।